So you all know that this is our sixth free live class of this free course, and in this class I'm going to talk about practical way of speaking, reading and conversation practice. প্রথমত আমি কয়েকটা টপিকের উপর স্পিকিং এর বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, তারপরে আমি আপনাদের কনভারসেশন প্র্যাকটিস নিয়ে এখানে আলোচনা করব। কনভারসেশন একটা ফাইল আমাদের এখানে আছে, এগুলো আমরা ইন ডিটেলসে দেখব। এখন দেখেন, স্পিকিংটাকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। আমরা যারা মোটামুটি রিডিং পড়তে পারি বা ফ্রি হ্যান্ডে দু একটা সেন্টেন্স লিখতেও পারি বা গ্রামারটাও আপনি জানেন, বাট যখনই আপনি একটা সার্টেন টপিকের উপর কথা বলতে যান, স্পিকিং করতে যান, সঠিকভাবে সাবজেক্ট ভার্ব ইউজ করতে পারেন না, বা একটা সেন্টেন্স ঠিক কোন টাইমে হবে সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে বসাতে পারেন না, টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারেন না, এবং একটা সেন্টেন্স বলার পর আপনি থেমে যান, সাথে সাথে আরেকটা সেন্টেন্স কিভাবে নিয়ে আসবেন তার একটা অর্ডার মেনটেন করে এটা নিয়ে আসতে পারেন না। এখন স্পিকিং আমরা পারি না, কেন পারি না? প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসটা কিভাবে করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলি। দেখেন, ক্লাস অনেক টপিকের উপর নেওয়া যাবে, অনেক ক্লাস আমি নিব, আপনারা পাবেন, বাট এই বিষয়গুলো কেউ ওইভাবে বলবে না। আগে একটু আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে স্পিকিং কিভাবে ডেভেলপ করতে পারি। মনে করেন আপনি গ্রামার জানেন, এখন স্পিকিং করবেন, তার জন্য আমার মেইন পারপাস, মেইন টার্গেট কি থাকে? প্র্যাকটিস করা, রাইট? এখন প্র্যাকটিসটা আমরা কিভাবে করি? অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে প্র্যাকটিস করেন না। যারা এই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে প্র্যাকটিস করেন, এখানে কতটুকু প্র্যাকটিস হয় আপনি একটু ভেবে দেখেন তো। এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন গ্রুপে যুক্ত থাকেন, একজন বলে হ্যালো, একজন বলে হাই, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এই কথাগুলো বলে চলে যায়। আবার একজন আসে, ওই সেম কথাগুলোই বলে। অর্থাৎ একটা সার্কেলের ভিতর কিন্তু আটকে থাকা হয়, ল্যাঙ্গুয়েজটাকে ব্রডেন্স করা যায় না, অর্থাৎ প্রফেশনাল হওয়া যায় না। ইভেন বর্তমানে স্পিকিং প্র্যাকটিসের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, মোবাইলে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, আছে না? প্লে স্টোর থেকে আপনি এই যে এপিসোডেন, হ্যালো ইংলিশ, বাডি টক, বিভিন্ন অ্যাপ আছে যেগুলো ইউজ করে ইনস্ট্যান্টলি আপনি ইংলিশ প্র্যাকটিসের জন্য একটা লোক আপনি পাবেন। এটা অনেকেই প্র্যাকটিস করেন আপনারা, কিন্তু যারা এই ফ্রি অ্যাপগুলো ইউজ করে প্র্যাকটিস করেন, আপনি কার সাথে প্র্যাকটিস করেন ভেবে দেখছেন? যারা করেন তারা বুঝতে পারবেন। দেখবেন আপনি যখন ওই অ্যাপগুলো ইউজ করে একজনকে কল দিবেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য, আপনার অপোজিট পার্সনটা হয় ইন্ডিয়ান, না হলে ইন্দোনেশিয়ান, ফিলিপিন, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই দুর্বল, তার ফ্রি টাইম ইউজ করে সে ওই প্র্যাকটিস করতে আসছে। তো তার সঙ্গে যখন আপনি ওই স্পিকিংটা প্র্যাকটিস করছেন, ওই সেম থিংসটা ঘটতেছে। আপনি কল দিলেন, সে বলছে হ্যালো, হাই ব্রো, হাউ আর ইউ, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট, এই কথাগুলো বলছেন, কলটা কেটে গেল, আরেকজনকে কল দিলেন, তার সাথে ওই সেম কথাগুলো হচ্ছে। এইভাবে কখনো ল্যাঙ্গুয়েজটাকে ব্রডেন্স করা যায় না, বাড়ানো যায় না। এছাড়া আরেকটা বিষয় কি, আপনি যখন তার সাথে স্পিকিং করছেন, আপনার ওই স্পিকিং এ অনেক গ্রামাটিক্যাল মিস্টেক আছে। সেই মিস্টেকটা যদি আপনার অপোজিট পার্সনটা বুঝতেও পারে, সে কিন্তু আপনাকে ধরায় দেয় না। দেয় কখনো কেউ দেখছেন? দেয় না, কারণ সে তো বুঝতে পারছে যে আপনি তাকে কি বলতে চাচ্ছেন, এর জন্য সে ওইভাবে উত্তর দিয়ে যায়। অর্থাৎ আপনার ভুলটা কিন্তু সারা জীবন ভুলই থেকে যায়। আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে অনেকেই প্র্যাকটিস করে, অনেকেই আছে অনেক ভালো ফ্লুয়েন্ট স্পিকার, কিন্তু তার গ্রামাটিক্যাল মিস্টেক হয়, এবং ওই মিস্টেকটা সহজে কেউ ধরতে পারবে না, কারণ সে অনর্গল কথা বলতে পারে, কিন্তু তার বারবার বারবার তার ভার্বের ফর্মের মিস্টেক হয়, সাবজেক্ট আনতে গেলে মিস্টেক হয়। কিন্তু এটা যারা প্রফেশনাল স্পিকার তারা সেটা ধরতে পারবে না, বা ভালো জানে যারা, তারা সেটা বুঝতে পারবে না। অন্যরা তার কথা কিন্তু বুঝে নিতে পারবে, সে ভুল করলেও সে যে কি বলতে চাচ্ছে সেটা আরেকজন বুঝতে পারে, এটা কিন্তু পারা যায়। কিন্তু যখন একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যায় বা প্রফেশনাল কোনো এক্সাম ফেস করতে যায়, তখন কিন্তু তারা ধরা খেয়ে যায়। আর ওদেরকে আমি যখন সংশোধন করার চেষ্টা করি, ও বললেও তারা করে না, ভাবে কি আমি তো পারি। মানে ওই জায়গাটার উপর তারা ওই গুরুত্বটা দেয় না। তো ওইটা দিতে হবে। তাহলে ওইটা দেওয়ার জন্য, অর্থাৎ ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য, ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া স্পিকিং করার জন্য কোন ধরনের স্ট্র্যাটেজি বা টেকনিকটা আমাদের ফলো করতে হবে? এখানে দুইটা ওয়ে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার। একটা হচ্ছে নেটিভস ইংলিশ স্পিকারদের সঙ্গে প্র্যাকটিস করা, আরেকটা হচ্ছে সার্টেইন টপিকের উপর স্পিকিং করা। কি বললাম? এক নম্বর পয়েন্ট, নেটিভস ইংলিশ স্পিকারদের সঙ্গে স্পিকিং করা, আরেকটা হচ্ছে সার্টেইন টপিকের উপর স্পিকিং করা। কেন এই দুইটা ওয়ে? এই নেটিভ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করলে আপনার ভুলটা তারা ধরাই দিতে পারে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এটা করা আবার বাংলাদেশ ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে অতটা সহজ না।
ক্লাপিঙ্গো, ক্যাম্বেলি, এই অ্যাপগুলো ইউজ করে এটা করা যায়, বাট এগুলো ডলার পে করে করতে হয়, ফ্রিতে ওইভাবে হয় না, যেটা ব্যয়বহুল, সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে আরেকটা ওয়ে কি, টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া, স্পিকিং করা, বিশেষ করে আইএলটিএস কিউ কার্ড টপিক গুলো যেগুলো আইএলটিএস এক্সামে এসে থাকে। অর্থাৎ এই টপিকের উপর প্রেজেন্টেশন দিলে কি হয়, এক একটা টপিকের সেন্স, এক একটা টপিকের স্ট্রাকচার, এক একটা টপিকের রাইটিং এর ফরমেশন এক এক ধরনের থাকে। তো যখন আপনি 10টা 15টা 20টা টপিক অ্যানালাইসিস করছেন, সেই টপিকগুলোকে মেনটেন করে নিজের মতো স্পিকিং করছেন, আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জায়গাটা অনেক ব্রডেন্স হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ নতুন নতুন রাইটিং এর ফরমেশন পাবেন, রাইটিং এর স্ট্রাকচার পাবেন, নতুন ভোকাবুলারি পাবেন, নতুন ফ্রেজ ক্লজ সম্পর্কে আপনি ধারণা পাবেন। আর যখন বিভিন্ন টপিকের উপর আপনি স্পিকিং করছেন, বিভিন্ন টাইম আপনার মুখে অটোমেটিক্যালি এসে যাবে, তখনই আপনি সক্ষম হবেন ইনস্ট্যান্টলি যে কোনো টপিকের উপর কথা বলতে। আমি মনে করেন আজকে আপনাকে 3 থেকে 4টা টপিক দেখাই দিব। এটা দেওয়ার পর এই টপিকের এগেইনস্টে এখানে স্যাম্পল কোশ্চেন আছে, অ্যান্সার আছে, এই অ্যান্সারটা আমি বুঝাই দিব। দেওয়ার পর এই কোশ্চেন গুলো ধরে আপনাকে নিজের মতো করে একটা স্পিকিং করতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে। এরকম ভাবে আপনি যদি অ্যাটলিস্ট 10টা বা 15টা টপিকের উপর স্পিকিং করতে পারেন বা প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না আপনার ডেভেলপমেন্টটা কোন জায়গায় চলে গিয়েছে। এবং এইটা করতে হয়, এইটা করলে কি হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনাও কমে যায়। আজকের এই ক্লাসটি অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা স্পিকিং ডেভেলপ করতে চায়। আর এটা সবাই বুঝবে না। অনেকে আমি যদি শুধু ওই এটা প্লাস ওটা এরকম হয়, ওই যে হাজারো সেন্টেন্স করা যায়, ছোট ছোট রুলস স্ট্রাকচার পড়াতাম, হয়তো অনেকে এনজয় করতো। আমি কিন্তু আগেই বলে নিয়েছি এটা একটা অ্যাডভান্স ক্লাস। অর্থাৎ যারা মোটামুটি গ্রামার বোঝেন, মোটামুটি রিডিং পড়তে পারেন, রাইটিং দেখতে পারেন, বা এই প্যাসেজটা আমি যদি পড়ি আপনি যাতে সেন্টেন্সটা বুঝতে পারেন, এরকম লেভেলে যদি আপনি থাকেন, এই ক্লাসটা আপনার জন্য ইফেক্টিভ হবে, বেনিফিটেড হবে। তো সবাইকে বলছি, যদি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, স্পিকিং ডেভেলপ করতে চান, আপনি লাস্ট পর্যন্ত থাকেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। কারণ আমি প্রত্যেকটা বিষয় একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, আপনাদেরকে বোঝাবো। এই ধরনের টপিকগুলো আরেকজনকে বোঝাতে গেলেও টিচারের কষ্ট হয়। সহজ কোনো টপিক পড়ালে সহজে পড়ানো যায়, বাট এগুলো সবাই দেখায় না। অনেক টিচাররা পারে, বাট এগুলো ওইভাবে স্টুডেন্টদেরকে দেখায় না। পড়াতে মানে আরেকজনকে বোঝানোর ক্ষমতা সবার ওইভাবে থাকে না। আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে আসছেন তারা জানেন প্রত্যেকটা বিষয় আমি কিভাবে বোঝাই। তো এইখানেও আমি সেইভাবে কয়েকটা টপিক নিয়ে অ্যানালাইসিস করব, আলোচনা করব। একটু দেখেন, বোঝেন, দেখবেন আপনার স্পিকিং এর এই জায়গাটার কতটা ডেভেলপমেন্ট আসে। একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবেন, হ্যাঁ, ধৈর্য হারাবেন না। তাহলে আমরা শুরু করি। আরেকবার আমাকে একটু কনফার্ম করবেন, আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? কোথাও সমস্যা হচ্ছে? এই পর্যন্ত যে কথাগুলো বললাম এটা কি বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে। এই পর্যন্ত যে কথাগুলো বললাম বুঝতে পেরেছেন কি কি বললাম? ওকে, ওকে, ওকে। তাহলে আমরা শুরু করতে পারি। দেখেন, এখানে একটা টপিক দেওয়া আছে, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি এই টপিকটা একটু অ্যানালাইসিস করব। এরপর আরেকটা টপিক আছে হাউ টু কিপ ইন গুড হেলথ। এরপর আরেকটা টপিক আছে আ ফেয়ার আই ভিজিটেড। এরপর আরেকটা টপিক আছে লেজার টাইম অর পাস টাইম, লেজার অর পাস টাইম। এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো বিভিন্ন টাইমে আইএলটিএস স্পিকিং এক্সামে এসেছে। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি একটা এক্সাম ফেস করছেন, বা আপনার টিচার আপনাকে এই টপিকের উপরে কিছু, জাস্ট ওয়েট আ মিনিট, কোশ্চেন দিয়ে দিল এবং আপনাকে স্পিকিং করতে বলছে, প্রেজেন্টেশন দিতে বলছে, যে ইউ নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন অন দিস টপিক রাইট নাও। এবং আপনার এক্সামিনার মনে করেন আপনাকে কোশ্চেন করছে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু গিভ দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক। ভেবে দেখেন তো আপনি কি পারবেন? বলছে ওয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আপনার অ্যান্সার করতে হবে। ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও? হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ? হোয়াট ডু ইউ লাইক টু সে অ্যাবাউট ইংলিশ? হাউ ডাজ ইউর ইংলিশ টেক্সট বুক হেল্প ইউ টু লার্ন ইংলিশ? এই যে 6টা কোশ্চেন আমার এখানে আছে, এই 6টা কোশ্চেন যদি আমাকে করে, আমি ফ্লুয়েন্টলি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া অ্যান্সার দিতে পারবো কিনা। এইটা করার জন্য আমাকে আগে এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এইটা একটু পড়তে হবে। এটা পড়লে আমরা একটা কনসেপ্ট, একটা আইডিয়া পাবো এই বিষয়টা নিয়ে।
যখন এই কনসেপ্টটা পাবো, দেখবেন স্পিকিং করাটা অনেক সহজ হয়ে যাবে। যারা প্রাইমারি লেভেলে থাকে, আমার যে পেইড কোর্সের স্টুডেন্টস, তাদেরকে আমি আগে এইভাবে শিখিয়ে নিই। একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে কি হয়, আমি যখন এটা পড়ছি, এই প্যাসেজের রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবেন, রিডিং স্পিডটা বাড়বে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট পাবেন, নতুন ভোকাবুলারি থাকলে সেটা নিতে পারবেন, তাই না? এরপর যখন নিজের মতো করে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, স্পিকিং এর পাওয়ারটাও বাড়ছে। তাহলে রিডিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি, এই একটা প্যাসেজ অ্যানালাইসিস এর মাধ্যমে সবকিছু ডেভেলপমেন্ট করা সম্ভব হয়। ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ইংরেজি ভাষা শেখা যায় না। আর এই স্যাম্পল অ্যান্সারটা কেন আমাদের আগে দেখতে হবে, আগে যদি আমরা একটু আইডিয়া নিতে পারি তাহলে কথা বলাটা অনেক সহজ হয়। কারণ কি, দেখেন, একটা সিম্পল একটা কথা বলি, আমি যদি বাংলায়ও কোনো একটা টপিকের উপর আপনাকে কথা বলতে বলি, যদি তার সম্পর্কে কনসেপ্ট আপনার না থাকে, আপনি কিভাবে কথা বলবেন? একটা উদাহরণ দেই, মনে করেন ফেভার অর্থাৎ জ্বর, আপনার জ্বর হলো। এখন আমি যদি আপনাকে বলি যে জ্বর নিয়ে 10টা বাক্য আপনি বাংলায় বলেন তো জ্বর নিয়ে। দেখেন, আপনি বলছেন যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে মূলত জ্বরের লক্ষণটা প্রকাশ পায় বা জ্বর বোঝা যায়, বা জ্বর হলে আমাদের প্যারাসিটামল মেডিসিন নিতে হয়। এই 2টা বাক্য আমি মনে করেন বললাম, আমার মনে আসলো। এরপরে কি বলবো? যে জ্বর হলে মাথায় পানি দিতে হয় বা পট্টি দিতে হয়, মনে করেন আমি এটাও একটা বললাম যেটা মানুষ করে থাকে। এরপর আর আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি একজন ডক্টরের কাছে গিয়ে বলেন যে জ্বর সম্পর্কে 10টা সেন্টেন্স বলেন তো, দেখবেন আপনার আগে সে দ্রুত বলতে পারবে যে জ্বর হলে এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হয়। কারণ তার ওই বিষয়টা জানা আছে, ওই বিষয় নিয়ে তার পড়াশুনো করা আছে। আমি যদি আপনাকে বলি জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো, বাংলায় বলতে বললেও আপনি বলতে পারছেন না, কারণ ওই সম্পর্কে আপনার প্রপার কনসেপ্ট নেই। বাট একজন ডাক্তারের আছে, কারণ কি, সে পড়াশোনা করছে। তার মানে একটা টপিকের উপর স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে যদি স্যাম্পল অ্যান্সারটা একটু দেখতে পারেন, বিশেষ করে প্রাইমারি লেভেলে, তাহলে এইভাবে 8-10টা টপিক সলভ করার পর আপনি নিজে থেকে ইংলিশে দেখবেন যে কোনো টপিকের উপর আইডিয়া পাচ্ছেন, টাইমিংটা ঠিকভাবে করতে পারছেন এবং স্পিকিং করতে পারছেন, তখন আর অ্যান্সার লাগে না। এটাই হয়, এইভাবে আমি করিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে। তো একটু দেখেন এবার তাহলে এটা কিভাবে সম্ভব। আজকের এই ক্লাসটা সবাই থাকবে না, সবাই বুঝবে না, ধৈর্য ধরতে পারবে না, বাট যারা থাকবেন দিন শেষে তারা গেইন করে যাবেন। যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ডে দিতে পারেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এই ক্লাসগুলো হাজার হাজার টাকা খরচ করে আপনি পাবেন না, এতটুকু মনে রাখেন, যেটা আপনি ফ্রিতে এখানে পাচ্ছেন। কি বলছি দেখেন, বলছে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি যদি একটু অ্যান্সারটা একটু পড়ি একবার, সবাই এখানে একটু মনোযোগ দেন, দেন কিভাবে আপনি প্রেজেন্ট করবেন, নিজের মতো করে কিভাবে অ্যান্সার করবেন সেটা আমি লিখে দেখাচ্ছি। তার আগে এটা একবার একটু পড়ে যাই। বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড পেশন। মানে কি, ভাষা হচ্ছে একটা মাধ্যম। জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অফ মানে এর, অফের পর ভার্ব থাকলে আইএনজি বসতেছে, যে অফ কিসের মাধ্যম, অফ এক্সপ্রেসিং, এক্সপ্রেস থেকে এক্সপ্রেসিং মানে প্রকাশের, কি প্রকাশের, থটস, ফিলিংস, ইমোশন, প্যাশন, অর্থাৎ আমাদের এই চিন্তা, ভাবনা, অনুভূতি গুলো প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। এবার বলছে ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ সাবজেক্ট, ইজ কল্ড, ইজ ভার্ব, আর এই কল্ড, অর্থাৎ ইজ কল্ড এটা হচ্ছে আমার মেইনলি ভার্ব। এটা কিসের স্ট্রাকচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, অ্যাম ইজ আর প্লাস ভি3। এখন এটা কেন লেখা এইভাবে, এর কারণ হচ্ছে এই যে সাবজেক্টটা ইংলিশ, এটা মূলত এখানে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে ইংরেজিকে বলা হয়, ইংরেজিকে ডাকা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে অ্যাকচুয়াল মিনিংটা বের করা শিখতে হবে। ইংলিশটা কি ইনঅ্যাক্টিভ, যদি বলতাম আমরা ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলি, জাস্ট উই কল ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে বলছে ইংরেজিকে বলা হয় আন্তর্জাতিক ভাষা। বোঝেন, ইংলিশ ইজ কল্ড, সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ইংলিশে ভার্ব থাকে, এইটা বুঝতে হবে। বিকজ, কারণ, ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, বলছে অনেক দেশে অনেক দিন ধরে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম, এবার এইখান থেকে আরেকটা ক্লজ শুরু হচ্ছে, ইংলিশটা সাবজেক্ট, দেন ভার্ব কি দেখেন, হ্যাজ বিন বিং ইউজ, এই যে একটা ভার্বের ফর্ম, এটা দেখলে আপনি কি বলতে পারবেন এর অর্থটা কি? যদি এটা প্র্যাকটিস না করেন আপনি পারবেন না। বলছে ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। আমি এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো এটা একটু লাস্টে বসাই, তাহলে বাক্যগুলো সুন্দর দেখাবে। এইখানে বসাই, দেখেন, এই অ্যাডভার্ব যতটা পারা যায় শেষের দিকে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমি যদি বাক্যটা এরকম লিখি যে ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ
because English has been being used for international communication in many countries for a long time. এর মানে কি জানেন? ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে, হ্যাজ বিন বিং ইউজড ইন আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসাবে বা আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক দেশে অনেক দিন ধরে। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হয়ে আসছে বা চলে আসছে। ইংলিশ হ্যাজ বিন বিং ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইন মেনি কান্ট্রিজ ফর আ লং টাইম। ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে আন্তর্জাতিক যোগাযোগের জন্য অনেক দেশে অনেক দিন ধরে। এজন্য ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবার বলছে as English is not our first language, we should learn English with rapid attention. অর্থাৎ আমাদের এটা অত্যন্ত মনোযোগের সঙ্গে শেখা উচিত, যেহেতু ইংরেজি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। এবার বলছে we should be aware the fact that job advertisement nowadays often asks for a good working knowledge of English. অর্থাৎ বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনে ইংরেজির উপর ভালো একটা জ্ঞান থাকা জিজ্ঞাসা করে থাকে। In this present stage of its revolution, English is a must to know. অর্থাৎ বর্তমান সময়ে এটার বিপ্লবের বলছে কি যে ইংলিশ ইজ আ মাস্ট টু নো অল দ্য ইনফরমেশন ইন দ্য কম্পিউটার ফর হায়ার এডুকেশন। ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড টু কমিউনিকেট অ্যাক্রস ন্যাশনাল বর্ডার। অর্থাৎ ইংরেজি সাহায্য করে ব্যবসায়িক জগৎকে টু কমিউনিকেট মানে যোগাযোগ করতে অ্যাক্রস দ্য ন্যাশনাল বর্ডার, জাতীয় সীমানার বাইরে। অর্থাৎ যদি ইংরেজিটা জানা থাকে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা যায়। সো ইফ উই ফেল টু গেট অ্যাট হ্যান্ড ইন ইংলিশ, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ যদি আমরা ইংরেজিটা শিখতে ব্যর্থ হই, উই মাস্ট ল্যাগ বিহাইন্ড ইন দ্য প্রেজেন্ট কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আমরা অবশ্যই পিছিয়ে পড়বো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে। ফর আ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংরেজির উপর ভালো জ্ঞান থাকার জন্য উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার। আমাকে অবশ্যই অনুধাবন করতে হবে গ্রামারের প্রয়োজনীয়তা, বিকজ গ্রামার অফ এনি ল্যাঙ্গুয়েজ টেলস আস দ্য ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড দ্য কারেক্ট ইউজ অফ ইট। কারণ যে কোনো ভাষার গ্রামার আমাদেরকে শেখায় ফর্মস অর্থাৎ গঠন এবং প্রক্রিয়া, ফর্মস অ্যান্ড স্ট্রাকচার এবং এটা সঠিক ব্যবহার। উইদাউট গ্রামার ছাড়া আওয়ার ইউজ অফ ইংলিশ উইল বি ফল্টি, আমাদের ইংরেজির ব্যবহার দোষের হবে। উই নিড ইংলিশ। এইখানে একটা বাক্য আছে দেখেন, এই একটা বাক্য থেকে আমি সম্পূর্ণ প্রেজেন্টেশনটা রেডি করে দেখাবো আপনাদের। এই বাক্যটার উপরে ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন, জাস্ট এই বাক্যটা খুব ভালোভাবে বোঝেন। এখানে কি লেখা আছে? এখানে কয়েকটা ইনফরমেশন দিয়েছে, এই ইনফরমেশন গুলোকে নিজের মতো করে আলাদা আলাদা সেন্টেন্স বা বাক্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? দেখেন, বোঝার চেষ্টা করেন। We need English to get good jobs, to go abroad, to pursue higher studies on science and technology and medicine. As English is a global language, যেহেতু ইংরেজি একটা বৈশ্বিক ভাষা, we have to learn the 4 skills. We have to মানে আমাদের শিখতে হবে 4টা স্কিল of listening, speaking, reading and writing. We cannot keep pace with the modern world. অর্থাৎ আমরা আন্তর্জাতিক বা আধুনিক বিশ্বের সাথে গতি ধরে রাখতে পারবো না। পেস মানে কি? গতি বলে না, পেস বলার, গতিশীল বলার। হ্যাঁ, সো উই ক্যান নট কিপ পেস, আমরা গতি ধরে রাখতে পারবো না উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইফ উই ডু নট লার্ন ইংলিশ, যদি আমরা ইংরেজি না শিখি। দ্য প্রেজেন্ট টেক্সট বুক হেল্পস টু লার্ন ইংলিশ। অর্থাৎ বর্তমান যে টেক্সট বুক ইংরেজি শিখতে সাহায্য করে। এখন এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, এই যে টপিকের উপর যে যে প্যারাগ্রাফটা আমার এখানে লেখা আছে, আমি লেখার আগে একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে রিডিংটা আমি করলাম, এইখানে যে বাক্যগুলো, এই বাক্যগুলো কোন কোন টেন্স ইউজ করে লেখা, এটা কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? দেখেন, এই যে টোটাল প্রেজেন্টেশন না, এইখানে একটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, আর লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে, আর আছে মডাল এবং সেমি মডাল ভার্ব, অর্থাৎ ক্যান, শুড, মাস্ট, হ্যাভ টু, এগুলো। এর বাইরে এখানে আর কিছু নেই। অর্থাৎ এই সম্পূর্ণ প্রেজেন্টেশনে কোথাও পাস্ট টেন্স নেই, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট বা কোনো ফিউচার, নাথিং।
শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল ভার্ব দিয়ে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা করা। তো যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যেটা এটার সেন্সটা কেমন, টাইমিংটা কেমন, ঠিক কোন ধরনের টাইম ইউজ করে এই টপিকটা অর্গানাইজ করা হচ্ছে, অর্থাৎ এর স্ট্রাকচারটা কেমন জানেন। আরেকটা বিষয় আমি বললে আপনি অবাক হয়ে যাবেন, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। বাট এই একটাই স্ট্রাকচার যখন একটু ভিন্নভাবে দেখা হয় তখন মনে হয় না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এর আবার তিনটা রূপ হতে পারে। কেমন দেখবেন, এই দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই একটা স্ট্রাকচার আমি লিখলাম। সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই সরি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। এই যে চারটা স্ট্রাকচার আমি লিখলাম, এই চারটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা এখানে তৈরি করা হয়েছে। বাট এই চারটা স্ট্রাকচারের ভিতরে এই তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, বাট আমরা এই বিষয়টা বুঝি না। যেমন দেখেন, এই যে যেটা সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, এর একটা এক্সাম্পল যদি আমি নিয়ে আসি এখানে, সেটা হচ্ছে কোনটা আনতে পারি আমরা, এই যে দেখেন, ইংলিশ হেল্পস দা বিজনেস ওয়ার্ল্ড, এই যে বাক্যটা, এটা কিন্তু এই স্ট্রাকচারে, যে সাবজেক্ট প্লাস ভার্ব অন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হেল্পের সাথে এস আছে, এটা একটা একটা স্ট্রাকচার, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখেন এই যে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, যেমন এই যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার থট প্যাশন ফিলিংস ইমোশন, এই যে বাক্যটা, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে ইজটা মেইন ভার্ব, এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট এটা দেখলে অনেকে আমরা বুঝতে পারি না যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, মনে হয় যেন কন্টিনিউয়াস, আমরা মনে করি অ্যাম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার এই যে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মনে করেন আমি এটাকে নিলাম যে ইংলিশ ইজ কল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার এই অ্যাম ইজ আর প্লাস ভি থ্রির স্ট্রাকচার। তার মানে এই যে তিনটা বাক্য আমি লিখলাম, তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আমরা ওই যে টেন্স শিখে আসছি একটা গতানুগতিক ধারার মাধ্যমে, আমরা মনে করি প্রেজেন্ট ইনডিফিনিট মানে শুধু এইটাই, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। বাট না, এই তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, ইংলিশ হেল্পস দ্য বিজনেস ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, ইংলিশ ইজ কল্ড অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর মডেলের একটা সেন্টেন্স যদি বলি, যেমন এই যে উই মাস্ট রিয়েলাইজ দ্য নেসেসিটি অফ গ্রামার, এই যে একটা বাক্য, সাবজেক্ট প্লাস মাস্ট, এটা মডেল ভার্ব প্লাস রিয়েলাইজ, এটা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে চারটা স্ট্রাকচার, চারটা এক্সাম্পল আমি নিয়ে আসলাম, এইটার উপর ডিপেন্ড করেই এই সম্পূর্ণ প্রেজেন্টেশনটা সাজানো, এর বাইরে এখানে আর কিছু নেই। এখন আপনি যখন অ্যান্সার করবেন, এই কোশ্চেন গুলোর এগেইনস্টে কিভাবে অ্যান্সার করবেন, মনে রাখবেন কোশ্চেন যে টেন্সে করা থাকবে অ্যান্সারটা সেই টেন্স মেনটেন করে করতে হয়। আমি এটা একটু লিখে দেখাই, মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, লিখে দেখাই তাহলে আপনাদের জন্য এটা ইজি হবে বা সহজ হবে। যেমন দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বা বিষয়টা নেওয়ার চেষ্টা করেন। আমার ফার্স্ট কোশ্চেন আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আগে একটু লিখি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা কি। তাহলে আমি কি বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম, ভাষা হচ্ছে একটা মাধ্যম, কিসের মাধ্যম, অফ মানে এ, অফ এক্সপ্রেসিং আওয়ার, প্রকাশের, কি প্রকাশের, আওয়ার থটস ফিলিংস ইমোশনস অ্যান্ড প্যাশনস। ভাষা হচ্ছে একটা মাধ্যম, কিসের মাধ্যম, প্রকাশের, কি প্রকাশের, আমাদের চিন্তা ভাবনা অনুভূতি এগুলো প্রকাশের একটা মাধ্যম হচ্ছে ভাষা। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনের যে অ্যান্সার, সেটা আমি অলরেডি লিখে ফেললাম, আমার শেষ। এবার কি বলছে, যে ওয়াই ইজ ইংলিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেনটা আছে, উত্তরটাও এখানে দিতে হবে, কেন ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। অর্থাৎ আপনাকে কিন্তু এখানে রিজনটাকে ডেসক্রাইব করতে হবে, বোঝেন কিভাবে আপনি কথা বলবেন। তাহলে আগে ইংলিশ, সাবজেক্টটা কি, ইংলিশ, এবার ভার্ব ইজ অ্যান্ড, ইংলিশ ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। এবার কেন, আমার কারণটা কি, রিজনটা কি, বিকজ, কি লিখবেন, বিকজ। আবার লেখেন ইংলিশ, এবার এটাকে আপনি প্যাসিভ ভয়েসে লিখবেন, প্যাসিভ,
কারণ কি ইংরেজি ব্যবহৃত হয়, অর্থাৎ ইংলিশ ইজ ইউজড, ইজ প্লাস ভি3 কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইংলিশ ইজ ইউজড অ্যাজ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগ এর ভাষা হিসাবে, অর্থাৎ ইংরেজি ব্যবহৃত হয়, ইংলিশ ইজ ইউজড অ্যাজ international, English is used as international communication in many countries of the world. ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় অনেক দেশে, বিশ্বে, অফ ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। হ্যাঁ, এছাড়াও আমরা কি বলতে পারি, বিভিন্ন ভাবে একটা কথাকে কিন্তু আমরা প্রাফেস করতে পারি। এখানে বলছি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ কি ইংলিশ ইজ ইউজড অ্যাজ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আর আমি এটাকে এভাবেও বলতে পারি, ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ, অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ for the communication in many countries of the world. এটা বলা যায় না, আরো সুন্দর শোনালো। কি লিখলাম একবার বলেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ সেকেন্ড কমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্বিতীয় সাধারণ ভাষা হিসেবে ব্যবহৃত হয় ফর দ্য কমিউনিকেশন, যোগাযোগের জন্য, ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবার কি বলছে, ওয়াই শুড উই লার্ন ইংলিশ নাও, আমাদের কেন ইংরেজি শেখা উচিত। এই কোশ্চেনটা আসছে মডেলে, যেভাবে কোশ্চেন থাকবে সেইভাবে উত্তর দিতে হবে। এটা কিসে আছে, মডেলে। তাহলে আমার কি হবে, উই শুড, উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ নাও, আমাদের এখন ইংরেজি শেখা দরকার। এবার কেন দরকার, এবার দেখেন এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন, যেমন ফার্স্টলি, ফার্স্টলি প্রথমত আমাদের ইংরেজি শেখা দরকার বা উচিত, উই শুড লার্ন ইংলিশ। এবার আমি একটা কথা বলছিলাম না, এখানে একটা বাক্য থেকে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা নিব। দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে, যে উই নিড ইংলিশ টু গেট আ গুড জব, টু গো অ্যাব্রোড, টু পারসিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন। এই এই এক্সাম্পল গুলোকে আমি আলাদা আলাদা সেন্টেন্স বা বাক্যে পরিণত করব। যেমন দেখেন আমি কি বলছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, কোথায় ছিলাম, কই গেল, এই যে উই শুড লার্ন ইংলিশ। এবার আমি কি বলতে পারি, যে টু গেট, গেট মানে কি পাওয়া, টু গেট মানে পেতে, অথবা এর পরিবর্তে আপনি বলতে পারেন ফর গেটিং, টু প্লাস বি ওয়ান ইকুয়াল টু ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, টু গেট অর ফর গেটিং আ গুড জব। কি বললাম বোঝার চেষ্টা করেন, উই শুড লার্ন ইংলিশ টু গেট অর ফর গেটিং আ গুড জব, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। এবার আমি বলতে পারি সেকেন্ডলি, কথাটা বলছেন দেখেন কত সহজে একটা টপিকের স্পিকিং করা যায়। সেকেন্ডলি, উই অলসো শুড লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ টু গো, অথবা আমরা বলতে পারি এখানে যে ফর গোয়িং, টু গো অর ফর গোয়িং অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত। হ্যাঁ, এবার আমি বলতে পারি যে মোর ওভার, মোর ওভার মানে কি, থার্ডলি না লিখে আমি এটা লিখলাম, মানে অধিকন্তু বা আরো। হ্যাঁ, উই এখানে শুড না বলে আপনি কিন্তু শুডের সঙ্গে ম্যাচ করে এরকম কোনো মডাল বা সেমি মডাল ভার্বের ব্যবহার করতে পারেন। যেমন আপনি এটা বলতে পারেন উই মাস্ট, অথবা আপনি এটা বলতে পারেন উই হ্যাভ টু। এগুলো বলা যায়, কিন্তু এগুলো কিন্তু অনেকটা শুড ভার্বের সাথে রিলেটেড। সব জায়গায় শুড না দিয়ে এগুলো দিলে আমার বাক্যগুলো আরেকটা স্ট্যান্ডার্ড হয়, তাই না? যে মোর ওভার উই মাস্ট অর উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমার স্ট্রাকচার কিন্তু সেম। টু ডু ইউ ক্যান সে, অথবা আপনি বলতে পারেন ফর ডুইং, করতে, ডু মানে করা, টু ডু মানে করতে, ফর ডুইং মানে করার জন্য। কি করার জন্য, কি করার জন্য, হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এইভাবে আমি কিন্তু এই মেইন পার্ট অর্থাৎ বডি পার্টটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করলাম। এখানে আরো যদি কোনো রিজন থাকে আপনি এইভাবে বসাতে পারেন। তাহলে কেন ইংরেজি শেখা উচিত,
একদম সিম্পল স্ট্রাকচার। এই সেন্টেন্স গুলো কি নিজে নিজে প্র্যাকটিস করা যায় না? আয়নার সামনে দাঁড়ায় বলা যায় না নিজের মতো করে? কথা বলা শিখতে হবে। একটা টিচার যত ভালো ক্লাস দিক, আপনি যদি নিজের মুখ দিয়ে কথা বের না করেন, নিজে কাজ না করেন, কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। সো we should learn English to get, or you can say for getting a good job. Secondly, we also should learn English to go or for going abroad. Moreover, we must, or we have to learn English to do or for doing our studies on science and technology. Then what will happen if we do not learn this language? দেখেন এইবার কি করবেন জানেন? কিছু টেকনিক ইউজ করলে, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারলে খুব দ্রুত ইংলিশে কথা বলা যায়। এই কোশ্চেনটা কেমন জানেন? এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 4টা কন্ডিশনাল আছে। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এই যে উই ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। আরেকটা আছে ফিউচার ইনডিফিনিট, যে হোয়াট উইল হ্যাপেন। এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে, যে কি ঘটবে যদি আমরা ইংরেজি না শিখি। এখন এই যে উপরে যে রিজন গুলো লিখছি যে ইংরেজি কেন শেখা উচিত, এই রিজন গুলোকে আমি যদি একটু নেগেটিভলি প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যায়। সেটা কেমন দেখবেন? দেখেন, যেভাবে কোশ্চেন সেভাবে উত্তর করতে হয়। তাহলে ইফ উই, বোঝেন, বোঝার চেষ্টা করেন, ব্ল্যাক করি। If we do not learn English, এখানে আমি ওইটা বলতে পারি যে ফার্স্টলি if we do not learn English, we will not be able to, এই স্ট্রাকচারটা একটু মনে রাখবেন। will not be able to মানে আমরা সক্ষম হব না। we will not be able to get a গুড জব, আমরা ভালো একটা চাকরি পেতে সক্ষম হব না। তাহলে আবার আমরা বলতে পারি, সেকেন্ডলি if we do not learn English, স্ট্রাকচার কিন্তু একই। we will not be able, a b l e, able to বলতে পারেন বা ফর বলতে পারেন। টু বললে ভি অন, ফর বললে ভার্বের সঙ্গে আইএনজি। we will not be able to, কি বলতে পারি, go abroad or for going abroad, a b r o a d, abroad। এরপর আমরা বলতে পারি consequently বা in this way বা moreover, অর্থাৎ একইভাবে if we do not, এই যে if we do not বলছি না, if we do not learn English, এই সেন্সটাকেও কিন্তু একটু চেঞ্জ করা যায়। এই যে স্ট্রাকচারটা, এটাও কিন্তু আপনি একটু চেঞ্জ করতে পারেন, ENGLISS। যদি পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ভাবে পারা যায়, বিভিন্ন ভাবে প্রাফেস করা যায়, একটা কথাকে করে বলা যায়। কি বলছি দেখেন, ইন দিস ওয়ে ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, এইখানে আপনি বলতে পারেন যে ইন দিস ওয়ে ইফ ইউ ডোন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ প্রপার concept, concept, if you don't have proper concept about English, এটা বলা যায় না? if you don't have proper concept about English, if you do not learn English, না বলে এই কথাটা যদি আমি বলি আর একটু ভালো শোনালো, খারাপ না তো? আগে দুইটা সেন্টেন্সে একই কথা লিখছি, পরেরটা একটু চেঞ্জ করলাম। যদি তোমার ইংরেজি সম্পর্কে ভালো ধারণা না থাকে, ইউ উইল নট এর পরিবর্তে আপনি মাস্ট নট বলতে পারেন, ইউ মাস্ট নট বি এইবল, তুমি অবশ্যই সক্ষম হবে না, ইউ মাস্ট নট বি এইবল টু ডু, অথবা আপনি বলতে পারেন ফর ডুইং কি, হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SCIENC, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে দেখছেন, এই যে বাক্যটা আমি লিখলাম, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার এই বডি পার্ট কিন্তু এখানে শেষ। তাহলে ইংলিশে দেখেন, আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারেন, কথা বলাটা কঠিন না। বাকি দুইটা সেন্টেন্স আমি মুখে বলে দিব, লিখতে গেলে অনেক লেট হয়ে যাবে, টাইম লাগবে। তাহলে আমি কি বললাম, মনে করেন আপনি একটা IELTS এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন অন দিস টপিক। সো the first question is, what is language? So how can you give the answer? You can say that, well, I think language is a medium of expressing our thoughts, feelings, emotion, and passion. Then, why is English an international language?
So English is an international language because English is used as a second common language for the communication in many countries of the world. Then, why should we learn English now? So you can also say that, well, firstly, we should learn English to get a good job. Secondly, we also should learn English to go, or you can say that for going abroad. Then, moreover, we must learn English to do or for doing higher studies on science and technology. একবার ভাবেন এই বাক্যগুলো কি খুব কঠিন? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে যেটা আপনি পারেন না? আমরা অনেকেই ভাবি, অনেকেই মনে করি যে আই ডোন্ট হ্যাভ প্রপার কনসেপ্ট অ্যাবাউট ভোকাবুলারি, আই ডোন্ট নো মাস ভোকাবুলারি, আমার ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট নেই, বেশি ভোকাবুলারি না জানার কারণে আমি ইংলিশে কথা বলতে পারি না। বিষয়টা এরকম না। আপনি কথা বলতে বলতে একটা বিষয় অ্যানালাইসিস করতে করতে পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে ভোকাবুলারির নলেজ অটোমেটিক্যালি চলে আসে। ভোকাবুলারি কখনো ওইরকম মানে ডিকশনারি মুখস্থ করে ধরে রাখা যায় না, পারা যায় না, ওটা ওইভাবে ওটা হয় না। ওটা প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে ল্যাঙ্গুয়েজটা শিখতে শিখতে নিজের ভিতরে ওটা ডেভেলপ হয়ে যায়। মেইনলি আপনাকে শিখতে হবে টেকনিক। ইউ হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি অফ স্পিকিং। ইফ ইউ ক্যান বি এবল টু ডু ইট, I hope you will be able to expert and fluent within short time. এই যে তিনটা বাক্য লিখলাম, তিনটা বাক্য আপনি 4 বার বলেন, 6 বার বলেন, মোবাইলে ভিডিও করেন, আপনার ঘরে যে ড্রেসিং টেবিল থাকে, যে মিরর বা আয়না, তার সামনে গিয়ে তিনটা সেন্টেন্স একবার বলেন তো, যে উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আবার বলেন, উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা কি বলা খুব কঠিন? আমরা পারি না কেন? আমরা মুখ দিয়ে কথা বের করি না, সঠিক স্ট্র্যাটেজি ফলো করি না, আমরা প্র্যাকটিস করি না। এইবার এই কোশ্চেনটা কি করবেন? ওই সেম থিংস, যে হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডু নট লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। আবার বলেন, if we do not learn this language, we will not be able to get a good job. If we do not learn this language, we will not be able to go abroad. If we do not learn this language, we will not be able to ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এই 6টা সেন্টেন্স এবার আপনি আবার বলেন, না দেখে বলেন, দেখে না, না দেখে কি বলবেন? উই শুড লার্ন ইংলিশ টু গেট আ গুড জব, উই শুড লার্ন ইংলিশ টু গো অ্যাব্রোড, উই শুড লার্ন ইংলিশ টু ডু হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেন if we do not learn English, we will not be able to go abroad. If we do not learn English, we will not be able to do higher studies on science and technology. If we do not learn English, we will not be able to get a good job. এই 6টা বাক্য আপনি না দেখে একবার বলে দেখেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার পাবেন, যে না ভালো তো, আমি তখন ইংরেজি বলতে পারতেছি। আপনার আরো বলতে ইচ্ছা হবে, আরো নতুন টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করতে ইচ্ছা হবে। এটা করতে হয়। একবার যে কথা বলা শুরু করতে পারে, একবার যে কথা বলে, সে বারবার বলতে পারে, সে বারবার বলতে চায়, নিজের ভিতরে একটা কনফিডেন্ট একবার প্লেজার কাজ করে। আর যারা কথা বলে না, যারা শুধু দেখে যায়, তারা শুধু দেখেই যায়। আর সারা জীবন আপনার দেখে যেতেই হবে। এটা একটা ভাষা। অনেকে মনে করে আমি ভোকাবুলারি পারি না, আমার গ্রামারও তো জানা নেই, আমি আগে ভালো করে দেখি, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করি, কন্টেন্ট দেখি, শিখি, তারপরে আমি না হয় কথা বলবো একদিন। এভাবে কোনোদিন আপনি বলতে পারবেন না। আপনাকে কথা বলা শুরু করে দিতে হবে। আপনার ভুল হোক, অল্প বলেন, বলা একবার শুরু করেন, নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, প্লেজার পাবেন, বারবার কথা বলতে ইচ্ছা হবে। এটা হচ্ছে মেইন কথা। এই যে এইখানে যে প্রেজেন্টেশনটা দেখিয়েছিলাম, এটা এটা তো কত কঠিন কঠিন মনে হচ্ছে, বাট সেন্টেন্স গুলো কিন্তু বোঝা যাচ্ছে। বাট আমি এই যে নিজের মতো করে এই যে 6টা সেন্টেন্স লিখলাম মেইন বডি পার্টে, একবার ভাবেন তো এটা কি কঠিন? জাস্ট কয়টা উদাহরণকে আমি মেনশন করলাম। তাহলে আমি কি বলছি দেখেন, কত সুন্দর করে কথাটার টপিকটার উপর প্রেজেন্টেশন দেওয়া যায়। যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং আওয়ার থটস, ফিলিংস, ইমোশন অ্যান্ড পেশন। English is an international language because English is used as a second common language for the communication in many countries of the world. এখানে in the world হবে। Okay, then we should learn English. Here you can see. Why should we learn English now? So we should learn English to get a good job. Secondly, we also should learn English to go abroad. Moreover, we must learn English to do or for doing higher studies on science and technology. So what will happen if we do not learn this language? Firstly, if we do not learn this language, we will not be able to get a good job. Secondly, if we do not learn English, we will not be able to go abroad. Thirdly, I can say that if we don't have proper concept about this language, we will not be able to do higher studies on science and technology. So what do you think? What do you like to say about English? I can say that English is a very strict language, so everyone should learn this English for getting a good position in international marketplace or to establish himself or herself in a good position
in our society. So how does your English textbook help you to learn English? I can also say that my English textbook helps me to learn English a lot. When I study, when I read my English textbook, when I read any kinds of fiction, non-fiction, or novel, I can develop, I can increase my reading skill, as well as I can be able to know new vocabulary from the actual passage. For that reason, I can also say that my English textbook helps me a lot to learn this language. So that's all about my presentation. Thanks for patience hearing. তাহলে এই যে কথাগুলো বললাম, এই যে এতক্ষণ টাইম নিয়ে 1 ঘন্টা টাইম নিয়ে আপনাদের একটা টপিক আমি পড়ালাম বা বুঝালাম, এবার আমি যদি বলি যে এখন যদি জাস্ট কোশ্চেন গুলো থাকে এই ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই টপিকটার উপর, আপনি কি উত্তর দিতে পারবেন? এখন আপনারা ভেবে দেখেন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস উত্তর দিতে পারবেন। আর এইভাবে এই কাজগুলো করলে কি হয় দেখেন, এই যেভাবে পড়ছি আমি প্রথমত রিডিংটাকে অ্যানালাইসিস করছি, তার মানে কি হচ্ছে আপনার রিডিং স্কিল ডেভেলপ হচ্ছে, ভোকাবুলারি ডেভেলপ হচ্ছে। এরপর যখন আমি এইভাবে লিখে দিলাম জিনিসগুলোকে আমার মতো করে আমার ভাষায়, তখন এইটা করলে আপনি কিন্তু রাইটিং এর উপরেও একটা প্রপার কনসেপ্ট পাচ্ছেন। রাইটিংটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রথমে সাবজেক্ট, দেন শুড প্লাস লার্ন, এটা মেইন ভার্ব, দেন অবজেক্ট, এরপর রিজনটা বসানোর জন্য আমি নন ফাইনাইট ভার্বের ব্যবহার করছি, টু প্লাস বি অন বা ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমি কিন্তু রাইটিং এর একটা ফরমেশন বুঝতে পারছি। এরপর এই কথাটাকে যখন আমি না দেখে বলছি, প্র্যাকটিস করে স্পিকিং এ আমি নিয়ে আসতেছি, তখন আমার স্পিকিং এর জায়গাটাও ডেভেলপ হচ্ছে। তাহলে এইভাবে আপনি যদি করেন, আপনার কোন জায়গা বাকি থাকে আপনি বলেন? আপনার স্পিকিং, আপনার রিডিং, আপনার ভোকাবুলারি, আপনার রাইটিং, প্রত্যেকটা জায়গার ডেভেলপমেন্ট আসে যদি এইভাবে প্যাসেজ অ্যানালাইসিস করা যায়। এবং অ্যাটলিস্ট এটা একটা দেখে হয় না, অ্যাটলিস্ট 10 থেকে 15টা টপিকের উপর আপনি এইভাবে একটা মেন্টরের অধীনে থেকে স্পিকিং করেন। যদি আপনার ডেভেলপমেন্ট না আসে, তখন আপনি আমাকে বলবেন। ইংরেজি ভাষা শিখতে গেলে কিছু স্ট্র্যাটেজি, কিছু ওয়ে, কিছু টেকনিক অবলম্বন করতে হয়। শর্টকাট কোনো টেকনিক নেই। ওই হ্যাভ আ নাইস ডে, হ্যাভ ইট, টেক আ স্ন্যাপ, এই ধরনের ছোট ছোট এক্সপ্রেশন শিখে ভাষার ডেভেলপমেন্ট আসে না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়। এই যে এই দেখেন আমার কাছে আছে, দেখছেন? হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ কাম ইউ আর সো আপসেট, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক, হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন। এবার আমি এগুলো করলাম, বাকিগুলো আপনারা করেন হাউ কাম দিয়ে। অনেকে ভাববেন যে কত সুন্দর ইংরেজি শিখছি, স্পোকেন ইংলিশ রুলস প্র্যাকটিস করছি। ইয়েট টু, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক, আই এম ইয়েট টু ম্যারি, আই এম ইয়েট টু সে প্রেয়ার, আই এম ইয়েট টু গিভ হিম মানি, I am yet to reach the market, I am yet to eat rice, I am yet to read book। কত সুন্দর মনে করছি স্পিকিং পারছি, বাট এইগুলো থেকে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি ডেভেলপ করতে গেলে এই ছোট ছোট রুলস স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ডেভেলপ করা যায় না। সত্যিকার অর্থে এই ধরনের প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়, প্যাসেজের উপর অ্যান্সার তৈরি করার চেষ্টা করতে হয়, তার উপর স্পিকিং করার চেষ্টা করতে হয় যদি আপনি প্রফেশনাল হতে চান। আমার কাছে যারা আসে, আমি যাদেরকে পড়াই, আমি প্রফেশনাল করেই বের করি। আমার কাছ থেকেই পড়ে অনেকেই বিভিন্ন জায়গায় টিচিং দিচ্ছে, সেভাবে আমি শেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারা জানেন প্রত্যেকটা বিষয় কতটা ডিটেলসে আমি বুঝিয়ে থাকি বা দেখিয়ে থাকি। এবং আপনি একবার নিজে নিজে একবার ভেবে দেখেন, এটাই অ্যাকচুয়াল ওয়ে কিনা, এটাই অ্যাকচুয়াল পাথ কিনা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার। কিন্তু এটা সবাই করতে পারে না। অনেক টিচার এই বিষয়গুলো পারলেও স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা সবার থাকে না। এই যে আমি জিনিসটা পড়াচ্ছি, লিখতেছি, দেখাচ্ছি, এতে কিন্তু আমার অনেক বেশি পরিশ্রম হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি এগুলো না পড়ে আমি যদি আপনাকে এই রুলস পড়াতাম, এগুলো কিন্তু আরামে বসে পড়ানো যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু এই যে জিনিসটা আমি পড়াচ্ছি, এটা পড়াতে গেলে একটা টিচারেরও কষ্ট হয়। এটা অতটা সহজে যতটা মনে করা হয়, ওই আপনারা যেখানে বসে দেখছেন ওইখান থেকে সহজ মনে হলো, এটা অতটা সহজ না। এই বিষয়টা করতে অনেক পরিশ্রম দেওয়া লাগে। আপনি ইউটিউবে হাজারটা চ্যানেলে সার্চ দেন, এরকম একটা ক্লাস দেখান। আইএলটিএস এর কোর্স অনেকেই করেন, 15,000 20,000 টাকা দিয়ে ভর্তি হন অফলাইনের বিভিন্ন কোর্স। এরকম একটা ক্লাস করে আসেন তো, যেটা আপনি এখান থেকে ফ্রিতে পাচ্ছেন। এই হচ্ছে মেইন বিষয়। আমার প্রত্যেকটা পেইড কোর্সের স্টুডেন্টদেরকে আমি এইভাবেই স্পিকিংটা প্র্যাকটিস করাই। এটা কখন করাই? এটা কিন্তু শুরুতে করাই না, 1 মাস 1.5 মাস হওয়ার পর, বেসিক গ্রামার, স্পোকেনের রুলস রেগুলেশন বোঝানোর পর আমি এখানে আসি, তাদেরকে প্র্যাকটিস। এটা করতে পারলে সত্যিকার অর্থে আপনার ডেভেলপমেন্ট আসবে, বিশ্বাস করেন, আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। এবং আমি এইভাবেই পড়িয়ে থাকি। আমার কথা কি কেউ বুঝতে পারছেন? যেটা দেখালাম একটু কি বুঝতে পারছেন বা শিখতে পারছেন যে স্পিকিং করার ওয়েটা কি, প্রেজেন্টেশন দেওয়ার ওয়েটা কি? আর এইভাবে দিতে পারলে আমাদের এই যে গ্রামেটিক্যাল যে মিস্টেক, জি স্যার। এই গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে আসে। আমার এই 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 যেভাবে দেখালাম না, এইভাবে করলে আমি কি বললাম বলেন তো,
আমরা কিন্তু স্পিকিং অনেকেই করতে পারে, অনেক আছে দেখবেন ফ্লুয়েন্ট স্পিকার, বাট গ্রামারে অনেক জায়গায় মিস্টেক করে, সে নিজেও বোঝে না যে সে ওই জায়গায় ভুল করতেছে। তো এইভাবে করলে ওই গ্রামাটিক্যাল মিস্টেকও হয় না। ঠিক আছেন স্যার, ঠিক বলছি? আপনার কথা খুব ভালো লাগে বুঝছেন, বাট একদম ঠিক বলতে একদম সুন্দরভাবে কথা বলতেছেন। কারেক্ট। পেশেন্টটা খুব ভালো আছে, রাইট। এরকম এইভাবে আর অন্য কোনো জায়গায় দেখছেন আপনারা? আপনারা অনেক নাম করা টিচারের ক্লাস করতে পারেন যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, বাট দেখেন এইভাবে কেউ আপনার আপনারা দিলে ক্লাস আছে ঠিক মতো বুঝে নিতেন না, ক্লাস করে নাই। হ্যাঁ, আপনার ক্লাসটা তখন কথা ছিল ভাই, প্রতি ভালো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখেন এইভাবে করতে না পারলে ওই শর্টকাট ওয়েতে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। অনেকেই মানে যেটা সহজে পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করে এবং ওইটাতেই মানুষ বেশি আকর্ষিত হয় বা আকর্ষণ ফিল করে। এই যে আমি ক্লাস নিচ্ছি সবাই থাকবে না, অনেকেই লিভ নিয়ে চলে যাবে, ধৈর্য থাকবে না। কিন্তু যদি প্রফেশনাল হতে চান এই ওয়েগুলোই ফলো করে প্রফেশনাল হতে হবে। শর্টকাট ওয়ে তো ওইভাবে হওয়া যায় না। আপনি ভেবে দেখেন, আপনি ছোট ছোট কন্টেন্ট দেখে ইংরেজি শিখতে চাচ্ছেন, শেখার আগ্রহ আছে, প্র্যাকটিস প্র্যাকটিস করছেন, ওই করতেই থাকতে হবে, দিন মাস বছর যেতে থাকবে, কোনো লাভ হবে না। কিন্তু আপনি 10 দিন একটু একটু পরিশ্রম করেন, 10 দিন টাইম দিয়ে 10টা প্রেজেন্টেশন এইভাবে রেডি করেন, যদি আপনি স্পিকিং করতে সক্ষম না হন তখন আপনি আমাকে বলবেন। আর এটা যদি একটা মেন্টরের অধীনে থেকে করা যায় তাহলে ডেভেলপমেন্টটা আরো দ্রুত আসে। নিজের কথা বলতে হবে, নিজের কাজ করতে হবে, না হলে হাজারটা ক্লাস করেও কোনো লাভ হবে না। কিন্তু এরকম 10টা দিন আপনি কথা বলেন, আপনি 10 দিনে ইংলিশে কথা বলতে পারবেন। কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে দেখে যেতে হয়, ওই ওই শেষ নামানো যায় না। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা একটা টাইমের উপর দেখালাম এবং এই কোশ্চেন গুলো ঠিক কোন টাইমটাকে মেনটেন করা সেটা আমি বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল ভার্ব। আর এই যে একটা বিষয় বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের আবার 3টা ফর্ম, এটাও কি আপনারা বুঝতে পারছেন? এই যে সাবজেক্ট প্লাস ভি অন, অ্যাম ইজ আর এক্সটেনশন, অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, তিনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারছেন এই জায়গাটা? এইটা কিন্তু অনেকেই বোঝে না, না বোঝার কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তাদের কাছে অস্পষ্ট থেকে যায়। ঠিক বলছি না? এটার উপর একটা ক্লাস আছে, আমি আপনাদের দেখাবো। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এটার উপর একটা ক্লাস আছে, আমি দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাও কতটা দরকার। আচ্ছা, এখন মনে করেন আমি আরেকটা টপিক দেখাবো। এই টপিকটা আমি এইমাত্র করিয়েছি আমার পেইড কোর্সের স্টুডেন্টদের, ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি এটা নেক্সট ক্লাসে স্পিকিং করার জন্য। এই জন্য মানে এই টপিকটা আমার এর ভিতরে ছিল না, কিন্তু ওদের ক্লাস নিয়েছে। আপনাদের 10টায় শুরু করছি, তো ওদের 9টা থেকে 10টা ক্লাস টাইম ছিল। তো ওদের যখন ক্লাস নিয়েছি তখন এই টপিকটা আমি একবার দেখিয়ে দিয়েছি। এর আগে ওদের একটা কনভারসেশন প্র্যাকটিস করেছি, মেইন কাজ ছিল কনভারসেশনটা করানো, বাট তারপরে এটা একটু দেখিয়ে দিলাম। তো সেটাই আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা টপিক আছে যে বুক ফেয়ার আই ভিজিটেড। এখানে শুধু বুক ফেয়ার না, এনি কাইন্ডস অফ ফেয়ার দ্যাট ইউ ক্যান ডিসক্রাইব। অর্থাৎ আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে একটা মেলা দেখতে চাননি। সেটা বই মেলা হোক, সেটা বৈশাখী মেলা হোক, সেটা বাণিজ্য মেলা হোক, সেটা বৃক্ষ মেলা হোক। আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন, গ্রামেও অনেক মেলা হয়। ইফ ইউ ভিজিট এনি কাইন্ডস অফ ফেয়ার, ইউ হ্যাভ টু শেয়ার অ্যাবাউট দ্যাট এক্সপিরিয়েন্স ইন ইংলিশ উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক। এবং এইখানে কিছু কোশ্চেন আছে যে এখানে জাস্ট বইমেলাকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে, তো যারা বইমেলা ভ্রমণ করেছেন তারা এটাই ডেসক্রাইব করতে পারেন যে হাউ ইজ একুশে বইমেলা। সো ইউ ক্যান অলসো সে দ্যাট হাউ ইজ ট্রেড ফেয়ার, হাউ ইজ বৈশাখী মেলা। এইভাবে আপনি বলতে পারেন। উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার, কার সাথে আপনি মেলায় গিয়েছিলেন। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, হুম ডিড ইউ সি দেয়ার, হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার। এখন এই যে কোশ্চেন গুলো, এর এগেইনস্টে আপনাকে অ্যান্সার দিতে হবে। এখন এই কোশ্চেনের এগেইনস্টে যখন আপনারা অ্যান্সার দিবেন, আপনার এখানে কিন্তু টাইমিংটা চেঞ্জ হবে। এর আগের যে টপিকটা দেখিয়েছি সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মডাল ভার্ব ছিল, বাট এইখানে যে এই যে প্যারাগ্রাফটা দেখছেন, একজনের একটা স্যাম্পল অ্যান্সার এখানে আছে, এইটা আমি পড়বো, অ্যানালাইসিস করব। এটা দেখার পর আপনি নিজে যখন প্রেজেন্টেশন দিবেন তখন নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবেন যে আপনি কবে গিয়েছিলেন, কোন মেলায় গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি কি করেছিলেন, মেলা কেমন লেগেছিল, এগুলো আপনি বলবেন। এখন এগুলো বলার জন্য আপনাকে কিন্তু টাইমটা চেঞ্জ করতে হবে। এখানে পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। মানে এই যে প্যারাগ্রাফটা দেখছেন, এই প্যারাগ্রাফটার প্রত্যেকটা বাক্য পাস্ট টেন্স রিলেটেড, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা। কারণ কি? কারণ এখানে আমি আমার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একটা মেলায় গিয়েছিলাম, সেখানে কি করেছিলাম সেটা বলছি, তার মানে আমার ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে।
পাস্ট সেন্স মেনটেন করে কথা বলতে হবে। এই সম্পূর্ণ টপিকে কোথাও কোনো মডাল ভার্ব নেই, কোথাও প্রেজেন্ট টেন্স নেই, কোনো পারফেক্ট টেন্স নেই, কোনো কন্টিনিউয়াস টেন্স নেই, নাথিং। পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস হয়তো দুই একটা সেন্টেন্স থাকতে পারে। অর্থাৎ যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, কথা বলার আগে যদি ব্যাকগ্রাউন্ডটা একবার বোঝা যায়, যেটা কোন ধরনের, এটা কি রিলেটেড, এটা বোঝা গেলে স্পিকিং করাটা অনেক ইজি হয়, অনেক সহজে ইংলিশে সার্টেন টপিকের উপর কথা বলা বলা যায়। আগামী পরশুদিন থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাট এই 2,000 টাকার ভিতরে আপনি যে কি পাবেন এটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। আমার দুইটা হিস্ট্রি আছে আমার কাছে। একজন 45,000 টাকা দিয়ে কোর্স করে কিছুই শিখতে পারেনি, ঢাকা শহরে অফলাইনে কোর্স করে, সে আমার কাছে এই 2,000 টাকার কোর্স করে কানাডাতে সেটেল হয়েছে। আরেকজন আছে একটা বড় গার্মেন্টস এর মালিক, সে আমাকে বলবো যে আমি 96,000 টাকা খরচ করেছি শুধু ইংরেজি শেখার পিছনে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 96,000 টাকা। তারপরে কোথাও না পেয়ে আপনার এই অনলাইনের একটা ক্লাস দেখে আমি ভর্তি হয়েছিলাম, এবং তারপরে এই 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 ক্লাস কোর্স সে কমপ্লিট করে ফেলছে অলরেডি। সে এখন ইউএসএ তে গেছেন। তার নাম হচ্ছে পূর্ণিমা শাখারি নাকি একটা নাম। সে তার ঢাকায় বড় একটা গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে নিজের অনার্সে। তো সে ইউএসএ তে চলে গিয়েছে। তো আমার এই 2,000 টাকার একটা কোর্স করে, যেখানে সে 96,000 টাকা স্পেন্ড করছে ঢাকা শহরের বুকে ইংরেজি শেখার জন্য, কোনো জায়গা থেকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট সে করতে পারে। এই হচ্ছে আমার কাছে দুইটা রিসেন্ট হিস্ট্রি, যেটা মানে তারা নিজেরাই আমাকে শেয়ার করছে যে, স্যার এই অবস্থা, আমি এখন এখানে আসছি। তো আমার ক্লাস যারা একবার করে, যদি আপনি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার কাছে ভর্তি হতে হবে না। বাট এই ফ্রি ক্লাসগুলো আপনি একবার দেখে যাবেন। এবং যারা যে জায়গায় ক্লাস করেন না কেন, যদি কোথাও কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, সেই কোর্সগুলোর সঙ্গে আপনি আমার এই ক্লাসে কম্পেয়ার করবেন, তুলনা করবেন। যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন। কারণ আমি যাদেরকে পড়াই, ইন ডিটেলসে পড়াই, ক্রিয়েটিভ ওয়েতে পড়ানোর চেষ্টা করি, এবং সব থেকে বড় কথা, আমি অনেক পরিশ্রম করে পড়াই। আমি আমার কোর্সের, এই যে আমি পেইড কোর্সে ভর্তি করাবো, এই যে বিজ্ঞাপন দেই, এটা তাও কখন দেই আপনারা দেখছেন? একদম পড়ানোর শেষে স্টুডেন্টদের সবকিছু বুঝাই দেওয়ার পরে লাস্টে যারা থাকে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি। আমার যদি ওই ভর্তি করানোর মেইন উদ্দেশ্য থাকতো, মেইন ইচ্ছা থাকতো, তাহলে আমি প্রথমেই দিতে পারতাম। কারণ আমি এটা মনে করি, আমি এটা জানি, আমার নিজের প্রতি এই কনফিডেন্টটা আছে। আমি যেভাবে পড়াই, আমি যেভাবে পরিশ্রম করি, তার ফল আল্লাহ তাআলা আমাকে দিবে। কারণ আমার কাছে যারা ভর্তি হয় তারা এমনিতেই ভর্তি হয়, এর কোনো ইয়ে না, ব্যর্থ হয়নি। একবার যারা ক্লাস দেখে তারা এমনিতেই তারা ভর্তি হয়, যারা না হওয়ার তারা জীবনেও কোনো কোর্সে ভর্তি হয় না, তারা জীবনে ফ্রিতেই শিখে যায়। এটা হচ্ছে মেইন কথা। তো এই জন্য আমার এটা নিয়ে অত মাথায় ব্যথা নেই। আমার মেইন বিষয়টা হচ্ছে আপনি কতটুকু শিখতে পারছেন, আমি আপনাকে কতটুকু শেখাতে পারছি, এবং আমি যে বিষয়টা শেখাচ্ছি, আমি যে পরিশ্রমটা আপনার জন্য করছি, এইটা আপনি ধরে রাখতে পারছেন কিনা, আপনার আমার কথা মনে থাকবে কিনা। সর্বদা আমি এই চেষ্টাটা করে যাই যে একটা বিষয় পড়ানোর পর একটা স্টুডেন্টস আমাকে ভালোভাবে পজিটিভ মাইন্ডে নেওয়ার পর সে যেন আমাকে মনে রাখে যে না, ওই রকম একটা স্যারের কাছে একদিন ক্লাস করছিলাম, এই কথাগুলো বলছিল, ভালো লাগছিল, বা আমি কিছু সেখান থেকে শিখতে পারছি। এতটুকুই হচ্ছে আমার প্লেজার। আর আমার পেইড কোর্সে যারা থাকে, আমি খুব বেশি স্টুডেন্টস নেই না। যাদেরকে পড়াই তারাই যাতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে, আমি এটা চাই। কারণ আমি দেখাতে চাই আমার বাংলাদেশে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ফলোয়ার, তারা কেমন শেখায়, কি শেখায়, সেটা তো আমি দেখছি। মানুষজন দেখে, তারা বই বিক্রি করে, তাদের বইতে কি আছে এটাও আমি দেখছি। এটা মানুষজন যারা কেনে হর হামেশা তারাও জানে। বাট এই যে আমার একটা বই আছে, দেখবেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা আমার নিজের হাতে লেখা। এই বইটা একবার পড়ে দেখবেন, যদি কেউ পারেন কখনো। জাস্ট 400 টাকা দাম। আমি বলতে পারি আপনার 4 লাখ টাকার কাজ করবে। এই এই একটা বই যদি আপনি আপনার কাছে রাখেন, আপনার নেক্সট জেনারেশনকেও আপনি ইংরেজি শেখাতে পারবেন। সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে লেখা বইটা। এটা আর খুব বেশি নাই। প্রথম এডিশনের বই প্রায় সব শেষ, নতুন করে আবার দেওয়া হয়েছে পড়তে, এখনো কমপ্লিট হয়ে পারেনি। তো এই বইগুলো প্রতিদিন ডেলিভারি যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আচ্ছা, একটু ওয়েট করেন 1 মিনিট, আমি একটু লিঙ্কটা দিয়ে আমি এই টপিকটা দেখাচ্ছি। আচ্ছা, এবার আমরা শুরু করি। দেখেন, বুক ফেয়ার আই ভিজিটেড, এখন এই টপিকটা আমি যদি একটু পড়ি, আপনারা মনে হয় অলরেডি পড়ে ফেলছেন কিনা জানি না, তো আমি একবার পড়ি, একটু দেখেন। বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারিতে, I went to visit the একুশে বইমেলা, which was full of events and experiences. আমি একুশে বইমেলা ভ্রমণে গিয়েছিলাম, যেটি ছিল, which was
ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটি ছিল ঘটনা এবং আনন্দে ভরপুর। কি বলছে এটা দেখেন, অভিজ্ঞতায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিজেস, অর্থাৎ এই মেলাটা টুক প্লেস, জায়গা নিয়েছিল কোথায়? বাংলা একাডেমির উদ্যানে বা প্রাঙ্গণে। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। অর্থাৎ ওই মেলাটা এখানে জাস্ট ডিসক্রাইব করছে, এইবার নিজের এক্সপিরিয়েন্সটা, যে একজন মানুষ মেলাটায় ভ্রমণ করেছিল, সেখানে সে কি কি দেখেছিল, কি কি পেয়েছিল। বলছে, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক, বাংলা একাডেমির প্রাঙ্গণ একটা উৎসব মুখর পরিবেশ নিয়েছিল। দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, সেখানে অনেকগুলো বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো ছিল। ভিজিটর্স ওয়ার মুভিং, তাহলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্স। দেখেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। দ্য প্রিমিজেস টুক প্লেস, টেকের পাস্ট ফর্ম টুক। দেয়ার ওয়ার, এরপরে কি আছে, উই ওয়ার মুভিং, এটা পাস্ট কন্টিনিউয়াস, আমরা মুভ করছিলাম মানে ঘুরছিলাম। ফ্রম অন রো টু অ্যানাদার রো, জাস্ট লাইক দ্য রো অফ অ্যান্টস, অর্থাৎ এক সারি থেকে অন্য সারিতে পিঁপড়ার সারির মতো। পিপল আর লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন্স বুক, অর্থাৎ মানুষ খুঁজতেছিল, কি খুঁজতেছিল? তাদের পছন্দনীয় এবং প্রিয় বইগুলো। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশন, কিছু ভিজিটর্স খুঁজতেছিল কি? দর্শনার্থীরা নতুন পাবলিকেশন। উই ভিজিটেড আ লট অফ স্টলস অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস, আমরা অনেকগুলো দোকান ভ্রমণ করেছিলাম এবং অনেক বই কিনেছিলাম। অফ দ্য বুকস, বইগুলোর মধ্যে, there were story books, science fiction and autobiographies. While we were about to finish our visit, অর্থাৎ বাংলাটা কেমন, যখন আমরা প্রায় আমাদের ভ্রমণ শেষ করেছিলাম, I noticed the great writer Dr. জাফর ইকবল sitting on a chair in front of a stall. আমি লক্ষ্য করেছিলাম, দেখেন সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে নোটিসড। আমি লক্ষ্য করেছিলাম বিখ্যাত লেখক জাফর ইকবল একটা চেয়ারে দোকানের সামনে বসে আছে। I also noticed the great poet আল মাহমুদ also sitting beside him. বিখ্যাত কবি আল মাহমুদ তার পাশে বসা। টু গ্রেট পার্সোনালিটিস, অর্থাৎ এই দুই মহান ব্যক্তিত্ব, ওয়ার টকিং উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে কথা বলছিল। অ্যান্ড কিউরিয়াস পিপল ওয়ার গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফস, এবং আগ্রহী জনতা, কিউরিয়াস পিপল মানে কি? আগ্রহী জনতা। ওয়ার গ্যাদারিং, অর্থাৎ জড়ো হচ্ছিল। গ্যাদার মানে কি? একত্রিত হওয়া, জড়ো হওয়া। রাউন্ড দেম, তাদের পাশে। ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। অ্যাট লাস্ট উই ফিনিশড আওয়ার ভিজিট, অবশেষে আমরা ভ্রমণ শেষ করলাম। টু দ্য ফেয়ার অ্যান্ড আই কেম ব্যাক হোম, এবং আমি বাড়ি ফিরেছিলাম। কামের পাস্ট ফর্ম কি? কেম। আই কেম ব্যাক হোম উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড আ পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড। তাহলে এই যে কোশ্চেন গুলো আপনি দেখছেন বা এই যে অ্যান্সারটা আপনি দেখছেন, এইটার উপর ডিপেন্ড করে এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আপনি নিজের মতো করে কিভাবে প্রেজেন্টেশন দিবেন, এইভাবে দেন। এই দেখেন, প্রথমত আপনি একটা সাবজেক্ট নেন। দেখেন ইংলিশে কথা বলা কঠিন না। একটা সাবজেক্ট নেন, আই। এবার একটা ভার্ব নেন, ওয়েন্ট। আমি গিয়েছিলাম কোথায়? আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু ভিজিট, অর্থাৎ আমি ভ্রমণে গিয়েছিলাম, ভিজিট করতে গিয়েছিলাম। দা ট্রেড ফেয়ার বলেন বা বৈশাখী ফেয়ার বলেন, হ্যাঁ, অথবা 21শে বইমেলা বলেন, যে কোনো একটা বল, যে মেলায় আপনি ভ্রমণ করেছিলেন। তাহলে সাবজেক্টের পরে V2 বসাতে হবে, আই ওয়েন্ট টু ভিজিট 21শে বইমেলা। এবার আপনি সেখানে কবে গিয়েছিলেন সেটা আপনি মেনশন করেন, যে ওয়েন্ট দেয়ার আই ওয়েন্ট দেয়ার ইন ফেব্রুয়ারি। মাসের আগে ইন প্রেপোজিশন বসে, বা লাস্ট ফেব্রুয়ারি। জাস্ট এইভাবে আপনি কথাটা বলতে পারেন, একটা টাইমকে মেনশন করতে পারেন। এবার ওই মেলাটা কোথায় হয়েছিল সেইটা আপনি বলেন। তাহলে আপনি এখানে কি বলতে পারেন, যে দ্য ফেয়ার সরি FAIR, দ্য ফেয়ার টুক প্লেস মানে জায়গা নিয়েছিল কোথায়? বলছে যে দ্য ফেয়ার টুক প্লেস ইন দ্য বাংলা একাডেমি প্রিমিসেস। ওকে, সো এইভাবে আপনারা যে জায়গায় মেলাটা দেখেছিলেন সেই জায়গাটার নাম মেনশন করেন। আবার একটা সাবজেক্ট নেন আপনি এইভাবে, যে আপনি সেখানে কার সাথে গিয়েছিলেন সেটা বলেন, যে আই আই এবার দেখেন অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যাকম্প্যানিড বাই, এগুলো বলা যায় মানে সাথে, বা অ্যাজ ওয়েল অ্যাজ। আই অ্যালং উইথ। এবার আপনি
যাদের সাথে একা তো যাননি, বা যদি একা যান একাই থাকলো, আর যদি কাউকে সাথে নিয়ে যান, আপনি বলেন আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সেখানে গিয়েছিলাম, FRIENDS। অথবা আপনি বলেন মাই ফ্যামিলি, অথবা আপনি বলেন মাই কলিগ, হ্যাঁ, অথবা আপনি বলেন যে মানে যেভাবে আপনি যার সাথে সেখানে গিয়েছিলেন আপনি সেভাবে এটাকে মেনশন করেন, মাই আঙ্কেল, মাই হাজবেন্ড বা ওয়াইফস, হ্যাঁ, এইভাবে আপনি এই কথাটাকে বলেন, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দা ফেয়ার। এবার দেখেন, এই যে দুটো বাক্য আমি লিখলাম, এবার কি বলতে পারেন, কিছু ফ্রেজের ব্যবহার করতে পারেন, যে আফটার গোয়িং টু দিস ফেয়ার, অর্থাৎ মেলায় যাওয়ার পর, আফটার গোয়িং টু দিস ফেয়ার, মেলায় যাওয়ার পর। এবার কি, একটা সাবজেক্ট নেন উই, যেহেতু আপনি আপনার সাথে কে কে ছিল তাদেরকে মেনশন করে ফেলছেন, তখন আর আই না দিয়ে আপনি উই লেখেন। উই স, আমরা দেখেছিলাম, কি দেখেছিলেন, উই স সাম রিলেটিভস। আবার আপনি একটা সাবজেক্ট নেন উই, এবার একটা ভার্ব নেন, উই বট, আমরা কিনেছিলাম, কি কিনেছিলাম, মেনি বুকস। আবার একটা সাবজেক্ট নেন উই, একটা ভার্ব নেন, উই এনজয়েড, ENJOYED, উই এনজয়েড দ্য ফেয়ার আ লট। আবার একটা সাবজেক্ট নেন উই, আবার একটা ভার্ব নেন, কি বলতে পারেন এখানে, উই রিটার্ন, RETURNED, উই রিটার্ন হোম। এবার একটা টাইমের মেনশন করেন, অ্যাট দ্যাট টাইম। এরপর আবার একটা সাবজেক্ট নিন, উইও বলতে পারেন, আইও বলতে পারেন, আই। এরপর কি, গট, গেটের পাস্ট ফর্ম গট, আমি পেয়েছিলাম, আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড প্লেজার ফ্রম দিস ফেয়ার, আই গট আ লট অফ। তাহলে একবার ভাবেন তো, কথা বলা কি খুব কঠিন ইংলিশে? সাবজেক্ট নিবেন, ভার্ব নিবেন, দেখবেন সেন্টেন্স বড় হতে থাকবে। কোন ভার্ব নিবেন, আপনি সেখানে যাওয়ার পর যে কাজটা করেছিলেন। আপনি এখানে আরো বলতে পারেন যে উই মিট, আমরা মিট করেছিলাম, দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, কার সাথে, যদি সেখানে কোনো রিলেটিভস আপনার সঙ্গে থাকে। বা আপনি এখানে আরো বলতে পারেন উই এট, আমরা খেয়েছিলাম মেলায় গিয়ে ফুচকা, চটপটি অ্যান্ড আদার ফাস্ট ফুডস। এগুলো কি বলা যায় না? তাহলে আমি কি বললাম, এই যে জায়গাটা কি লিখলাম, আপনি সুন্দরভাবে এবার একটা প্রেজেন্টেশন দেন। দেখেন কঠিন না, যে আমি কি বলছি, যে হ্যাভ ইউ এভার গন এনি কাইন্ডস অফ বুক ফেয়ার, অর ডিড ইউ গো এনি কাইন্ডস অফ ফেয়ার ইন ইউর লাইফ? If you visit any kinds of fair, please share your experience. So you can say that I went to visit Ekushe Boi Mela in February, and you can say that the fair took place in the Bangla Academy premises. I went there with my husbands. After going there, we saw many book stalls are decorated beautifully, and we bought two books or three books. We bought a science fiction. We bought story books or novel. You can say that. Then when we were visiting this fair, you can say that যখন আমরা মেলা ভ্রমণ করছিলাম, we met some of our relatives, we met with some of our relatives, আমরা আমাদের কিছু আত্মীয়দের সঙ্গে দেখা করেছিলাম। They also came to visit this fair, তারাও মেলাটা ভ্রমণে এসেছিল। After that we all together ate some fast food from this fair. Then we enjoyed the fair a lot. I returned home at 6 p.m. or in the evening from this fair. After that, I got a lot of experiences and pleasure from this fair. So that's all about my presentation about fair. এটা কি আবার কঠিন ভাবেন তো? অর্থাৎ এইখানে যে ভার্ব গুলো আমি লিখছি, সরি মিট না, MET, মেট, হ্যাঁ, অর্থাৎ ভার্ব গুলো কোন টেন্সের, পাস্ট টেন্সের। ভার্বের কোন ফর্ম লিখছি, পাস্ট ফর্ম। কেন? কারণ আমি অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার আগে একটা টপিক আপনাদের দেখিয়েছিলাম, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা মডাল ভার্ব ছিল, বাট এখানে কি আছে, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে এই ধরনের কথাগুলো বা এই ধরনের টপিকের উপরে কিন্তু স্পিকিং করা যায়। তাহলে বারবার বলেন, উই বট আ বুক ফ্রম দিস ফেয়ার, উই মেট with some relatives from this fair, we ate fast food, we enjoyed the fair a lot, we returned home at that time. I went to visit this fair, I saw, I got lots of pleasure from this fair. এই কথাগুলো তো কঠিন না। একবার ভেবে দেখেন, ভিতরে শুধু কিছু লিঙ্কিং ওয়ার্ড, কিছু ট্রানজিশনাল ওয়ার্ড যদি অ্যাড করতে পারেন, এটা অটোমেটিক্যালি এসে যায়, সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যায়। আগে বুঝতে হয়, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, তারপর এইভাবে প্র্যাকটিসটা করতে হয়। একবার লিখে নিন, তারপর আয়নার দিকে তাকায় বলেন, নিজের ঘরের যে মিরর বা মোবাইলে ভিডিও রেকর্ড করেন,
একবার একটা টপিকের উপর কথা বলতে পারলে, একবার স্পিকিং করতে পারলে, প্রেজেন্টেশন দিতে পারলে নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, বারবার কথা বলতে ইচ্ছা হয়। বুঝতে পারছেন আমি কি বলছি? যেটা দেখালাম, কথা ক্লিয়ার? ফেয়ার আই ভিজিটেড, স্যার। ক্লিয়ার? এক একটা টপিক কিন্তু এক এক ধরনের, তাই না? আমাদের হচ্ছে টাইমিংটা বুঝতে হবে। এক একটা টপিক কি এক এক ধরনের, টাইমিংটা বুঝতে হবে। যেমন আমি যদি আরেকটা টপিক একটু দেখাই, এরপরে কনভারসেশন প্র্যাকটিস করাবো। আরেকটা টপিক একটু মনোযোগ দিয়ে দেখেন। যারা ভর্তি হতে চান, গতকাল অনেকেই ভর্তি হয়ে গেছে, আর 5 থেকে 6টা সিট আছে এখনো পর্যন্ত। যারা ভর্তি হতে চান, আগামীকালের ভিতর ভর্তি কনফার্ম করবেন পেইড কোর্সে, বলে রাখলাম আপনাদের। আহ, আর পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে, একদম প্রথম থেকেই করবেন, তাহলে ধারাবাহিকতা মেনটেন করে করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। বাট যদি, অনেকেই বলছেন ঈদের পর করবেন, যদি এটা করেন তাহলে গ্যাপ হয়ে যাবে, প্রথম থেকে ক্লাসগুলো পাবেন না। ঈদের সময় তো আমাদের ছুটি থাকবে, এটা নিয়ে টেনশন নেই, এবং তখন অনেকগুলো কাজ দেওয়া থাকবে আপনাদের। ওই কাজগুলো করলে অনেক দ্রুত ডেভেলপমেন্টটা পাবেন। ঈদের আগে 7 থেকে 8টা ক্লাস আপনি করতে পারবেন, যেগুলো থেকে অনেক দ্রুত ডেভেলপমেন্ট পাবেন এবং অনেক দূর আপনি এগিয়ে যাবেন। তো কেন এই ক্লাসগুলো থেকে আপনি মিস করবেন? এই যে এখন তো আপনি ক্লাস করছেন, তাহলে কেন করতে পারবেন না? যার শেখার ইচ্ছা আছে, যার মানসিকতা আছে, সে সবভাবেই পারে। আহ, সময়টা একটু এখানে দিতে হবে, এই হচ্ছে মেইন কথা। তাহলে অনেক দ্রুত আপনি ডেভেলপমেন্ট পাবেন। যারা ভর্তি হতে চান, আবারও বলছি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, শুরু থেকে ধারাবাহিকতা মেনটেন করে করবেন, তাহলে অনেক ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন, অনেক দ্রুত সবকিছু শিখতে পারবেন। মাঝখান থেকে করলে কখনো আপনি কাভার করতে পারবেন না, এতটুকু আমি আপনাদেরকে বলে রাখলাম। আগামীকাল বা আগামী পরশুদিনের মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, যেহেতু 18 তারিখ থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। আগামীকাল আমি প্রেপোজিশনের উপর একটা ক্লাস নিব, কারণ এত কিছু পড়াচ্ছি, সবকিছুতে দেখবেন আপনি কমনলি যে কোনো একটা সেন্টেন্স লিখতে যান বা বলতে যান, যেহেতু আমাদের প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, তো আমরা এই প্রেপোজিশনকে সঠিক প্লেসে ইউজ করতে পারি না, ব্যবহার করতে পারি না। তো এটা কিভাবে করতে হয়, এটা আমি আগামীকালকের ক্লাস থেকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কোথায় ছিলাম? আরেকটা টপিকের কথা বলছিলাম, একটা টপিকটা, হ্যাঁ, এই যে একটা টপিক দেখেন, এইখানকার এই যে টপিকটা দেখছেন আপনারা, এইটার টাইমিং আবার অন্যরকম। এখানে কি টপিক আছে জানেন? লেখা আছে হাউ টু কিপ ইন গুড হেলথ। যেমন আপনার এক্সামিনার মনে করেন এটা ঢেকে রাখলো, আপনাকে কোশ্চেন করলো যে হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, হাউ ক্যান আ ম্যান কিপ ইন গুড হেলথ। কিভাবে একজন মানুষ ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারে? হাউ টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য কিভাবে ধরে রাখা যায়? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ মি অন দিস টপিক? ক্যান ইউ টেল মি দ্যাট হাউ টু কিপ ইন গুড হেলথ? কি বলবেন আপনি? কোন টেন্সে কথা বলবেন? কোন টাইমে অ্যান্সার দিবেন? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, কি হবে? ভেবে দেখেন তো, কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। তাহলে এইখানে একটু যদি আপনি মনোযোগ দেন, কি চলে আসতেছে দেখেন, একটা আদেশ, উপদেশ, অব্লিগেশন, এই ধরনের কিছু কথা চলে আসছে না? অর্থাৎ আপনি যদি এই কথাটাকে বাংলায় বলেন, যে ভালো স্বাস্থ্য ধরে রাখতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সুষম খাবার খেতে হবে, শারীরিক ব্যায়াম করা উচিত, অন্যের কাপড় চোপড় পরিধান করা উচিত না, যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। যদি আমরা এই সমস্ত রুলস রেগুলেশন পালন করতে পারি, তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারবো। তাহলে এই যে যদি আমরা পারি তাহলে পারবো, যদি আমাদের এটা করা উচিত, আমাদের এটা করতে হবে। তাহলে এইখানে এই যে টাইমিং গুলো আমি ইউজ করছি, এগুলো কিসে হয়? ইংলিশে মডাল বা সেমি মডাল ভার্বের মাধ্যমে কিন্তু এই কথাগুলো বলা যায়। অর্থাৎ এইখানকার টাইমিংটা ডিফারেন্ট, এই জিনিসটা বুঝতে হয়। যেমন দেখেন, আমি যদি এই এই অ্যান্সারটা আপনাদেরকে একটু দেখাই, একবার একটু মনোযোগ দেন। দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দরকার এই বিষয়গুলোকে ডেভেলপ করা। অনেকে বলেন আমি স্পিকিং করতে পারি না, আপনি যে কেন পারেন না আপনি নিজেও জানেন না। তো একটু এটা বোঝার চেষ্টা করেন। বলছে, আমি একবার একটু পড়ি দেখেন, এটা লিখতে যাচ্ছি না খুব বেশি, একটু পড়ে আপনাদের বুঝিয়ে দিব। দেখেন, বলছে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রিসাইজ, এটা প্র্যাকটিস হবে, PRACTIS, অর্থাৎ ভালো স্বাস্থ্য ধরে রাখার গুরুত্ব চর্চিত হয়, ইজ প্র্যাকটিস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি ধাপে। ইন অর্ডার টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য ধরে রাখার উদ্দেশ্যে, ফার্স্ট অফ অল অন নিডস টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস। প্রথমত একজনের ফলো করা উচিত
নিয়ম কিসের? স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ইট মিনস দ্যাট হি অর শি মাস্ট ইট আ ব্যালেন্স ডায়েট। এইখানে এই যে ভার্বের উপর ফোকাস করেন, হি অর শি এর পরিবর্তে আপনি উই এর ব্যবহার করেন, যে উই মাস্ট ইট, অর্থাৎ আমরা, এটার মানে হচ্ছে আমরা অবশ্যই খাবো। কি খাবো? মাস্ট ইট, মডালের সেন্টেন্স, সুষম খাবার, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং পর্যাপ্ত বিশ্রাম নিব। উই শুড ইট ইন ফিক্স টাইম, আমরা আমাদের সঠিক সময়ে খাওয়া উচিত। টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ, অতিরিক্ত খাবার ভালো স্বাস্থ্য নিশ্চিত করে না। উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড, অর্থাৎ আমাদের ততটুকুই খাওয়া দরকার। আমি বলছি এই যে অন, হি, শি এর পরিবর্তে উই এর ব্যবহার করেন, আমাদের ততটুকুই খাওয়া দরকার যতটুকু আমাদের প্রয়োজন। উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু টেক ফ্রেশ অ্যান্ড ফরমালিন ফ্রি ফুড আইটেমস। উই মাস্ট ইট সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। উই মাস্ট গো টু বেড অ্যান্ড আর্লি অ্যান্ড রাইজ আর্লি। তাই না? যে আমাদের ঋতুভিত্তিক খাবার এবং সবজি খেতে হবে, আমাদের অবশ্যই দ্রুত বেডে যাওয়া উচিত এবং বেড থেকে ওঠা উচিত। দেন ফিজিক্যাল এক্সারসাইজ প্লেস আ ভাইটাল রোল ইন কিপিং গুড হেলথ, অর্থাৎ শরীর চর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভালো স্বাস্থ্য ধরে রাখার জন্য। উই ডু নট টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস ইফ উই ডু নট টেক, অর্থাৎ যদি আমরা খেলাধুলাকে জীবনের অংশ না করি, উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো না। আফটার দ্যাট উই নিডস টু কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের এটা মনে রাখা দরকার যে গুড হেলথ ডাজ নট মিন অনলি ফিজিক্যাল হেলথ, health means the soundness of body as well as the soundness of mind. Without having a sound mind, মানে কি? একটা সুস্থ মন থাকা ছাড়া we cannot concentrate our work. The rules of hygiene play a vital role keeping in good health. We must wash our body every day with soap and put clean clothes. অর্থাৎ আমাদের শরীর ধৌত করতে হবে সাবান দিয়ে এবং পরিষ্কার কাপড় চোপড় পরিধান করতে হবে। যদি আমরা এই নিয়মগুলো মানি তাহলে ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারবো। তাহলে এই যে প্যারাগ্রাফটা দেখছেন, এই প্যারাগ্রাফের স্ট্রাকচার গুলো কেমন, এইটা যদি আপনি একটু বুঝতে পারেন, বিহাইন্ড দ্য সিন ব্যাকগ্রাউন্ড যদি একবার বুঝতে পারেন, ইংলিশে স্পিকিং করা, ইংলিশে কথা বলা কিন্তু কঠিন না। খুব সহজেই একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করা যায়, কথা বলা যায়। উই মাস্ট ইট, উই শুড ইট, উই শুড ট্রাই, উই মাস্ট গো, উই উইল নট বি ফিজিক্যালি সাউন্ড, উই ক্যান নট কনসেন্ট্রেট, উই মাস্ট ওয়াশ। এটা কি মনে রাখতে পারবেন? তাহলে উত্তর দিতে পারবেন। এখন দেখেন আমি যদি উত্তর দিই, মনে করেন আমি ঢেকে রাখলাম, আমার কোশ্চেনটা কি, যে হাউ টু কিপ ইন গুড হেলথ, তাহলে আমি এখানে কি বলতে পারি? প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, যে হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। বোঝার চেষ্টা করেন, আবারও বলেন, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ আ ম্যান। একজন মানুষের জীবনের বড় একটা সম্পদ হচ্ছে স্বাস্থ্য। এবার আপনি কি বলবেন? যে ফর কিপিং ইন গুড হেলথ উই হ্যাভ টু মেনটেন সাম রুলস অ্যান্ড রেগুলেশন। ফার্স্ট অফ অল উই শুড ইট ব্যালেন্স ডায়েট। ফার্স্ট অফ অল উই শুড ইট ব্যালেন্স ডায়েট। সেকেন্ডলি উই ইট ইন উই শুড ইট ইন ফিক্সড টাইম। সেকেন্ডলি উই শুড ইট ইন ফিক্সড টাইম। তাহলে কি বললাম? উই শুড ইট ব্যালেন্স ডায়েট, উই শুড ইট ইন ফিক্সড টাইম। উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট টু মাচ ফুড ক্যান নট এনশিওর গুড হেলথ। উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড, উই শুড ইট অ্যাজ মাচ অ্যাজ উই নিড, আমাদের ততটুকু খাওয়া দরকার যতটুকু প্রয়োজন। দেন we must take seasonal fruits and vegetable for keeping in good health. তাহলে কি কি বললাম? We should eat balanced diet, we should eat in fixed time, too much food cannot ensure good health, we must take seasonal fruits and vegetable. We also must eat formalin free food items. We also must eat formalin free food items. কেন? For keeping in good health. এগুলো কি খুব কঠিন? একবার ভাবেন তো, একবার যদি স্ট্রাকচারটা বোঝা যায়, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, ইংলিশ স্পিকিং করা কতটা সহজ। দেন উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, আর একটা পয়েন্ট বললাম। দেন physical exercise plays a vital role for keeping in good health. We have to play some outdoor games for keeping physically fit. But we have to remember that only physical health does not ensure the whole soundness of body and mind. Without having a sound mind, we cannot concentrate on our work properly. For that reason, we have to give attention on our sound mind. If we don't have sound mind, we cannot concentrate on our study. So health means
the soundness of body as well as the soundness of mind. After that, এবার আমি এন্ডিংটা কিভাবে করব? We have to follow some hygienic rules. First of all, we should wash our hand every day with soap before having anything. We should wash our hand. We should wash our body every day with soap. We should not use others' towel and cloth. We should not use others' towel and cloth. We always must put on clean clothes. If we maintain that kinds of rules, I think we can be able to keep in good health. দেখছেন, একবারই পড়ছি কিন্তু আমি, এবং আমি অ্যান্সার গুলো দিলাম পয়েন্ট গুলো মেনশন করে, সাবজেক্টের পর ভার্বটা কি হবে সেটা বুঝতে পেরে। তাহলে বলেন তো এবার, ইংলিশে কথা বলা কি কঠিন? তিনটা টাইম আমি দেখালাম আপনাদের, একটাই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট আর মডাল ভার্ব, একটাই ছিল পাস্ট ইনডিফিনিট, আর এই টপিকটা ছিল জাস্ট মডাল সেমি মডাল রিলেটেড। এটা কোনো এই জায়গায় কোনো টেন্স এইভাবে আসেনি। বুঝতে পারছেন কথা? এবার বলেন, ইংলিশে কথা বলা কঠিন? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারবেন আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করা যায়? তাহলে দেখেন, ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এই যে আমি এখন পড়ালাম, এবার আপনার কাছ থেকে যদি আমি ফিডব্যাকটা নেই যে আমি তো বললাম, এবার আপনি কয়টা অ্যান্সার বলেন তো কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়, আরেকজনকে বললাম আপনি বলেন তো কিভাবে ভালো স্বাস্থ্য রাখা যায়। এক একজন নতুন নতুন অনেক আইডিয়া দেয়, সবগুলো মিলবে না। তো নতুন নতুন আইডিয়া দিলে যারা লিসনিং করবে, যারা শুনবে, সেইখান থেকে তারাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পাবে, তাদেরও বলতে ইচ্ছা হবে, তারাও বলবে। অর্থাৎ আমি পড়িয়ে দিলাম, শিখিয়ে দিলাম, আপনি টপিকের উপর উত্তর দিবেন, তাহলেই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে। যদি আপনার মুখ দিয়ে কথা বের করেন, যদি আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব। বাট ফ্রি ক্লাসে আমি যদি আনমিউট করে দিই, কথা বলতে বলি, একসাথে সবাই কথা বলে ওঠে, এভাবে কন্ডাক্ট করা যায় না। পেইড কোর্সের বেনিফিট কি? বেনিফিট এইটাই, এই টু ওয়ে কমিউনিকেশনটা হয়। আপনি স্পিকিং করতে পারছেন, আপনি কথা বলতে পারছেন, আর কথা যদি আপনি বলতে না পারেন, আমি যদি আপনাকে বলাতে না পারি, আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না, হাজারটা ক্লাস করলে কোনো লাভ হবে না। সো এইটাই হচ্ছে মেইন বেনিফিট। এই যে টপিকগুলো দেখালাম, এই টপিকগুলোর উপর আমি যদি আপনাকে একটা প্রেজেন্টেশন সুন্দর করে তৈরি করতে বলি, নেক্সট ক্লাসে আপনি প্রেজেন্ট করলেন আমার সামনে, সেখানে যে ভুলটা হবে আমি ধরাই দিব, বা কোনো সেন্টেন্স যদি উইক হয়, দুর্বল হয়, সেটাকে কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় বিভিন্ন প্যারাফ্রেজ ব্যবহারের মাধ্যমে, সেটা আমি বলে দিব। এইভাবেই তো অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে, নাকি অন্য কোনো ওয়ে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার? বা ওই ওই কথাটা তো আমি প্রথমেই বললাম, যারা ওই যে বিভিন্ন পার্টনারের সাথে প্র্যাকটিস করেন, বিভিন্ন অনলাইনে অ্যাপ ইউজ করে প্র্যাকটিস করেন, ওইখানে প্রবলেমটা কোথায় সেটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? যে ওইভাবে করতে থাকলে কি হয়, একটা সার্টেইন স্ট্রাকচার বা একটা সার্টেইন সার্কেলের ভিতর আটকে থাকতে হয়, ওইটাকে ব্রডেন্স করা যায় না। একই কথা বারবার বলি আমরা, কিন্তু প্রফেশনাল হওয়া যায় না। এই যে তিনটা প্রেজেন্টেশন দেখালাম, তিনটা কিন্তু তিন ধরনের, তিন দিকে, তিন ধরনের টাইমিং বা টেন্স এখানে ইউজ করা আছে। অর্থাৎ এইটাতে কি হচ্ছে, এই বিষয়গুলোকে আপনি এক্সপ্যান্ড করতে পারছেন, নিজের প্রফেশনালিজমটা বাড়ছে। যে কোনো টপিকের উপর এগুলো প্র্যাকটিস করতে পারলে কথা বলা যায়, স্পিকিং করা যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? কিছু কি শিখতে পারলেন? কোনো কিছু ভালো লাগলো? কোনো আইডিয়া পেলেন, ধারণা পেলেন স্পিকিং নিয়ে? গতকাল লাস্টে আমাকে কে কোশ্চেন করছিল যে আমি গ্রামার বুঝি, হ্যাঁ গ্রামার বুঝি, বাট স্পিকিং পারি না। তাহলে স্পিকিংটা করার ওয়েটা কি, নিয়মটা কি, সেটাই কিন্তু আমি বলে দিলাম আপনাদের। ঠিক আছে, এখন একটু কনভারসেশনের ভিতরে আসি, একটু কনভারসেশন দেখাই। আপনারা এখানে একটু দেখেন, ভালো লাগবে আপনাদের। আওয়ার মাদার টাং ইজ বাংলা, তো ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায় বা লেখা যায়, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা কবে যেন করিয়েছি কাদের, এই জন্য এটা অ্যান্সার এখানে দেওয়া লেখা আছে, আমি এটা ডিলিট করে দেই। দেখেন, এইখানে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আছে অ্যাবাউট আ পেশেন্ট, একজন রোগীর বিষয়ে। দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, একটা হচ্ছে রিনা, আরেকজন হচ্ছে টিনা। এখন আহ দেখেন, রিনা টিনাকে বলছে তোমার বাবা এখন কেমন আছে। ইংলিশটা তাহলে কি হবে বলেন তো আপনারা? হাউ ইজ ইউর ফাদার নাও, কি হবে বলে? হাউ ইজ ইউর ফাদার নাও। আচ্ছা, মহুয়া পড়শি, আপনি কি ভর্তি হয়েছেন আজকে সন্ধ্যার দিকে? জি স্যার।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার নাম ওইখানে শুধু পড়শি দেওয়া, এই জন্য। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। স্যার আমিও মাত্র পে করলাম, একটু চেক দিয়ে দেবেন। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি এন্ট্রি করে আমি আগামীকাল স্যার আমি মাত্র জয়েন দিলাম স্যার, চেক করে। আচ্ছা, তো দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে যে তোমার বাবা এখন কেমন আছে, তাহলে এটা ইংলিশ কি হবে? হাউ ইজ ইউর ফাদার নাও? দেখেন, আমাদের মাদার টাং বাংলা, আপনি যখনই প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো এই ধরনের কিছু কনভারসেশন যদি আপনি একটু করতে পারেন, তাহলে ইনস্ট্যান্টলি যে কোনো কিছু বাংলায় আসলে আপনি ইংলিশে সেটা ট্রান্সলেট করতে পারবেন। আমরা অনেকেই টেন্সের স্ট্রাকচার জানি, জানা সত্ত্বেও প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স যখন আমরা লিখতে যাই বা বলতে যাই, আমরা কনফিউশন ফেস করি যে এটা ঠিক কোন টেন্সে হবে। যেমন এই কনভারসেশনটাই দেখেন, আপনি দেখবেন অনেক প্রবলেম ফেস করবেন। টিনা বলছে আগের চেয়ে ভালো, তাহলে এটা ইংলিশে কি হবে? বেটার দ্যান বিফোর, কি হবে? Better than before. ওকে। এইবার বলছে, দেখেন এইবার একটু বলছেন, তাকে কে চিকিৎসা করছেন, এই বাক্যটা ইংলিশে কি হবে? তাকে কে চিকিৎসা করছেন, ইংলিশে কি হবে? দেখছেন অবস্থা, হুইচ ট্রিটমেন্ট, এটা কোন টেন্স বলেন তো, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ইংলিশটা আমার কি হবে জানেন? হু ইজ, TREATING, ট্রিটিং হিম। কি হবে বলেন? হু ইজ ট্রিটিং হিম। ট্রিটমেন্ট শব্দটা নাউন, ট্রিট শব্দটা ভার্ব, ট্রিটের প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ট্রিটিং, অর্থাৎ হু ইজ ট্রিটিং হিম। বুঝতে পারছেন? তাকে কে চিকিৎসা করছেন? বলছে ডক্টর মান্না। বলছে তিনি কি বলছেন, তাহলে এটা কোন টেন্স? কি বলছেন, এটাও কন্টিনিউয়াস। তাহলে ইংলিশ কি হবে? আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। অর্থাৎ হোয়াট ইজ হি সেইং, তিনি কি বলছেন। হোয়াট ইজ হি সেইং, বলছে তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। আগে টেন্স বোঝেন, তিনি বললেন যে, এখানে দুইটা ক্লজ, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, তাহলে ইংলিশ কি হবে? হুম তারপর কি হবে? He said that, তিনি বললেন যে his liver is not working properly. He said that his liver is not working properly, is not functioning properly. এই ওয়ার্কিং এর পরিবর্তে কি বলতে পারেন? ফাংশনিং প্রপারলি, ফাংশন করা, কাজ করা। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, সে এর পাস্ট ফর্ম সেইড, তাই না? তারপর একটা কন্টিনিউয়াস। এবার রিনা বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, বলেন তো ইংলিশ কি হবে? তাকে হাসপাতাল, Why you take him to the hospital? Why you did not take him to the hospital? Why you are going to hospital? এখনো কারো কাছ থেকে কারেক্ট অ্যান্সার আমি পাইনি, সঠিকভাবে বলেন। দেখেন এই বাক্যটা এরকম হবে, এখানে ওইভাবে সাবজেক্টটাকে মেনশন করা নেই। তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছে না, মানে রিনা টিনাকে বলছে, তাই না? তাহলে ইংলিশটা কেমন হবে? আগে WH ওয়ার্ড হোয়াই, এবার আরএন্ট ইউ মানে আর নট ইউ বা আর ইউ নট, যাই বলেন না কেন, হোয়াই আরএন্ট ইউ। এইবার ভার্ব টেকিং হিম, এইবার টু দা হসপিটাল। হসপিটাল কি লিখলাম বলেন তো? ওয়াই আরএন্ট ইউ টেকিং টু দা হসপিটাল। ওই যাচ্ছর জন্য আলাদাভাবে কোনো গো ভার্বটা আসবে না, ওই টেক মানেই নিয়ে যাওয়া, কোনো গো ভার্ব আসবে না, ঠিক আছে? ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল, তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, কি হবে? ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল, ওয়াই আরএন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল। বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, এই বাক্যটা ইংলিশে কি হবে? কে বলতে পারবেন? বলতে পারেন কেউ? এদিকে আপনি কোড করা স্যার, হ্যাঁ, ঘাবড়ে যাওয়া ইংলিশে কি বলে? ঘাবড়ে যাওয়া, ঘাবড়ে যাওয়া, নার্ভাস হওয়া, নার্ভাস, Afraid. নার্ভাস, অ্যাফ্রেড, রাইট, অ্যাফ্রেড এটাও বলতে পারেন। He afraid when she hear about hospital.
দেখেন এই কথাটাকে দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে ফ্রেজের ব্যবহার করে, একটা হচ্ছে ক্লজের ব্যবহার করে। ফ্রেজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না। ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে। অর্থাৎ আপনি এরকম বলতে পারেন হি গেটস, গেট মানে কি যাওয়া, হওয়া, হি গেটস নার্ভাস, হি গেটস নার্ভাস। এবার আপনি এরকম বলতে পারেন when he hears the name of hospital, যখন সে হাসপাতালের নাম শুনে সে ঘাবড়ে যায়, he gets nervous when he hears the name of hospital। অথবা আপনি এরকম বলতে পারেন he gets nervous just hearing the name of hospital। এই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল এটা হচ্ছে আমার একটা ফ্রেজ, আর when he hears the name of hospital এটা হচ্ছে আমার ক্লজ। যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। মেইন সেন্টেন্স হচ্ছে এটা, হি গেটস নার্ভাস, এটা হচ্ছে মূলত ইনডিপেন্ডেন্ট ক্লজ। when he hears the name of hospital or by hearing the name of hospital, হাসপাতালের নাম শুনলেই তিনি ঘাবড়ে যান। এরপর দেখেন তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশটা কি হবে কেউ বলতে পারেন? How many days? How much days? ফর হাউ লং কি হবে? How long? এরপর ধরে যাবত ব্যাপিয়া বোঝাতে ফর বসে, তো ফর হাউ লং হ্যাজ হি বিন, বি মানে থাকা বোঝায়, বুঝছেন? বিন ইল বা সিক, অসুস্থ। বলেন তো কি লিখলাম? প্রেজেন্ট পারফেক্ট। ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল। হ্যাঁ, বলছে গত 2 মাস, তাহলে হি হ্যাজ বিন ইল ফর 2 মান্থ। হ্যাঁ, তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। বলুন তো এটা কোন টেন্স? তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, এটা কোন টেন্স বলতে পারবেন? Present indefinite. না, প্রেজেন্ট ইনডিফিনিট না। হ্যাঁ, কোন টেন্স? পাস্ট না, এটা প্রেজেন্ট পারফেক্ট। ধন্যবাদ। কে বলছে? গুড। হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট না। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের সেন্স কেমন, আমি যদি বলি কথাগুলো বোঝেন, আমরা টেন্স বুঝি না, টাইম বুঝি না। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এইটা পাস্ট ইনডিফিনিট। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে হিজ ফেস, তার মুখ। এবার হ্যাজ প্লাস ভি3, এখন যাওয়া ইংরেজি হ্যাজ বিন বলতে পারেন, হ্যাজ বিকাম বলতে পারেন, হ্যাজ গট বলতে পারেন। এই গেট মানেও যাওয়া, বিকাম মানেও যাওয়া বা হওয়া, বিন মানেও হওয়া। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে হিজ ফেস হ্যাজ বিন, হিজ ফেস হ্যাজ বিকাম, হিজ ফেস হ্যাজ গট। ফ্যাকাশে ইংরেজি কি? ফেইড। অথবা আপনি বলতে পারেন পেল, পি এ এল ই, পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে। ঠিক আছে, his face has been pale, his face has become pale, his face has got pale। I think, I think আমার মনে হয়। ইউ শুড, সাবজেক্ট ভার্ব কি? ইউ শুড। দেন ভার্ব কি? পরামর্শ ইংরেজি কি? কনসাল্ট। I think you should consult with a specialist, specialist। I think you should consult with a specialist। তাহলে বলেন তো ফুল সেন্টেন্সটা কি বললাম? his face has been pale, I think you should consult with a specialist। বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। কেমন জানেন ইংলিশটা? sometimes medicine can work, sorry, belief can work like miracle better than medicine। sometimes belief can work like miracle better than medicine। তার, আমি এটার ইংলিশ দেখাবো, তার ডক্টর মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইংলিশটা কি? হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? অর্থাৎ কোনো উন্নতি কি দেখা গিয়েছে? হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? বলছি ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি। ওকে,
ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, কাউকে কিছু করতে দেওয়া, তাহলে কি হয় দেখেন, লেট হিম টেক এনাফ রেস্ট, একটা পজিটিভ ভার্ব, লেটের ব্যবহার, অন্য কাউকে কিছু করতে দাও। লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। ইংলিশটা কেমন? লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। দেখেন আমি বলতেছি আপনার সহজ মনে হচ্ছে, বাট আপনি নিজে একটা একটা সেন্টেন্স করতে যান, আপনি পারবেন না। বাংলা থেকে ইংলিশ করা অনেকটা হার্ড, বাট এটাই আমাদের করতে হবে, এই প্র্যাকটিসটা করতে হবে। আপনি অ্যাটলিস্ট 10টা বাংলা কনভারসেশন প্র্যাকটিস করেন, এরপরে আপনি ইংলিশে যা কিছু বলতে চাইবেন দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখে চলে আসতেছে। বাট এটা না করলে আপনি পারবেন না, আমাদের প্র্যাকটিসটাই মেইন। আমার এই যে কোর্সের যে কন্টেন্ট গুলো আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক আছে, যারা পেইড কোর্সে আসবেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো কি বলছে এখানে দেখেন একটা বাক্য, অনেকে সুস্থ হবার সঙ্গেই চিকিৎসা শাস্ত্রের বিরুদ্ধে কাজ শুরু করেন এবং পুনরায় অসুস্থ হয়ে পড়েন। এই বাক্যটা আপনি ইংলিশে করেন তো, দেখবেন আপনি প্রবলেম ফেস করবেন, আপনি করতে পারবেন না। বাট এই বাক্যটারই আপনি ইংলিশ পড়েন, দেখবেন বাংলা বুঝবেন। ইংলিশ থেকে বাংলা সহজ, বাট বাংলা থেকে ইংলিশ কঠিন। যেমন এইটারই যদি আমি ইংলিশটা দেখাই আপনাকে, বলছে পেশেন্টস আফটার রিকভারিং, অর্থাৎ রোগীরা সুস্থ হওয়ার পর স্টার্ট ডুইং থিংস এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস, অর্থাৎ মেডিকেল অ্যাডভাইসের বিরুদ্ধে কাজ করা শুরু করে অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, এবং আবার আগের জায়গায় চলে যায়। হ্যাঁ, অর্থাৎ আবার সেই অসুস্থ হয়ে পড়ে। দেখছেন, এটা দেখলে কিন্তু বোঝা যায়। বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন, তোমার উপদেশের জন্য ধন্যবাদ। বলছে এনি রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ডক্টর, ডাক্তারের তরফ থেকে কি কোনো রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে? ইম্পোজড মানে কি? আরোপ করা। বলছে ইয়েস হি হ্যাজ রিকমেন্ডেড, হ্যাজ প্লাস ভি3 কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, অনলি লিকুইড ডায়েট, অর্থাৎ সে শুধুমাত্র তরল খাবার খেতে বলেছেন। হি হ্যাজ রিকমেন্ডেড অনলি লিকুইড ডায়েট। বলছে ওয়েল এনি সার্ভিস ফর মি, নো থ্যাঙ্কস, ডু কাম অফ অ্যান্ড অন, মানে কি জানেন? মাঝে মধ্যে এসো। ডু কাম অফ অ্যান্ড অন মানে কি? মাঝে মধ্যে এসো। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমি দেখালাম বা বললাম, এটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে করিয়ে থাকি। আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, একটা ভাষা শিখবেন, আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন। কষ্ট কেন হবে, কঠিন কেন মনে হবে? খুব সহজেই ডেভেলপ করতে পারবেন। যারা পেইড কোর্সে আসবেন প্রত্যেকেই এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এবং আমি একটা কথা কিন্তু বারবার বলছি, আমার এই ক্লাসগুলো, আমার এই কোর্স প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিবেন, আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, বা যারা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, যে কোনো বয়সের যে কেউ আপনারা ভর্তি হতে পারবেন। আর যারা ভর্তি হতে চান এই নতুন ব্যাচেই ক্লাস শুরু করবেন, তাহলে প্রথম থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আরেকটা বিষয় আমি বলছি, আমি আবারও বলে রাখছি, টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন, এই সুযোগটাও আমি রাখি। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। সপ্তাহে 4 দিন ক্লাস, মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে, আজকে রবিবার অর্থাৎ পরশু দিন থেকেই আমাদের পেইড কোর্সের একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু হবে। সপ্তাহে 4 দিন, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, 3 মাসের কোর্স। ক্লাস টাইম থাকবে রাত 10টা থেকে 11টা, এবং প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাস এভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিব। এবং ক্লাস শেষে আপনি রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল পাবেন। যারা ফ্রি ক্লাস করছেন আপনারাও জানেন প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল প্রোভাইড করছি। যারা পেইড কোর্সে আসবেন তারাও সবগুলো ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। যদি কেউ কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন। এছাড়া আলাদা সাপোর্ট তো আপনি পাবেন। আমাদের ক্লাসগুলো শেষ হলে 1-to-1 সেশন থাকে, আপনি কতটুকু ডেভেলপ করতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, আপনাকে পার্সোনালি আবার সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। আর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিকেই আমরা যাব। এটা শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে আপনি আয়ত্ত করতে পারেন, আপনার গ্রামার, রিডিং, রাইটিং, সেভাবেই আমি ক্লাসগুলো নিব। আর আজকে এই যে স্পিকিং এর উপর যে ক্লাসটা নিলাম, আপনারা অনেকেই বলেন আমি গ্রামার পারি বাট স্পিকিং পারি না, কিভাবে স্পিকিং করতে হয় আমি কিন্তু দেখিয়ে দিলাম। তো টোটাল 70টা ক্লাস থাকবে এখানে, হিউজ ক্লাস। আপনি কোনো কোর্সে এতগুলো ক্লাস পাবেন না। যে কোনো অনলাইন কোর্স, অফলাইন কোর্স দেখেন, সর্বোচ্চ 30টা 40টা, তার বেশি ক্লাস কেউ দিবে না। বাট এখানে আমি ক্লাসগুলো রাখছি কারণ অনেকেই শুধু শেখে। আমি আপনি একটা ভালো জায়গায় ক্লাস করলেন, আপনি সেখান থেকে টিচার ক্লাস করালে আপনি শিখে আসলেন, শিখে কোনো লাভ হবে? শিখে বসে থাকবেন? কাজ তো আপনার, আপনি তো ভাষা শিখছেন, এটা তো সায়েন্স না বা ম্যাথ না যে টিচার শেখালো আপনি মনোযোগ দিয়ে শিখলেন।
আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, তার জন্য আমি এতগুলো ক্লাস রাখছি। অর্থাৎ আমার লাস্টের ক্লাসগুলো আমি স্টুডেন্টসদের দিয়ে কাজ করাই। এই যে আজকে যেটা পড়ালাম, এগুলো আপনাকে করতে হবে। আপনার মুখ দিয়ে আপনি কথা বের করবেন, প্রেজেন্টেশন দিবেন, আপনি কনভারসেশন সলভ করবেন। কোনো ভুল হলে আমি আপনাকে ধরাই দিব, আমি জাস্ট এখানে বসে গাইড করবো। স্টুডেন্টস কাজ না করলে তো হবে না। তো সেইটা আমি এখানে রাখছি। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইবা ফেস করতে পারেন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা অফিসে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এখান থেকে পাবেন। আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। এটা থেকে যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা যারা রাইটিং ডেভেলপ করতে চান, কর্পোরেট অফিসে জব করেন, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। একদম ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারবেন এবং দ্রুত ডেভেলপমেন্টটা পাবেন। এরপর 50 থেকে 70 লাস্ট ক্লাসগুলো কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন উপর থাকবে, যেগুলো আজকে আপনাদেরকে আমি দেখালাম। সার্টেন টপিকের উপর আমি কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে দিব, আপনি স্পিকিং করবেন, সেখানে ভুলটা হলে আমি ধরাই দিব। তো এইভাবে করলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর আবারও বলছি, যদি যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, পজিটিভ মাইন্ডে আপনি আমাকে নিতে পারেন, আপনি আসেন, এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাল্লাহ। পেইড কোর্স করলে কি হয়, আর টিচারের একটা রেসপন্সিবিলিটি থাকে, স্টুডেন্টস একটা গুরুত্ব দিতে পারে যে না, আমি ওখানে টাকা দিছি, আমার পড়তে হবে, আমার শিখতে হবে, আমার একটা দায়িত্ব থাকে। বাট ফ্রি ক্লাস করলে কেউ ওইভাবে গুরুত্ব দেয় না, যে ও লোকটা তো পড়ায়, ও তো প্রতিদিন পড়াচ্ছে, দেখি একটু কি পড়ায় দেখে আসি, আবার একটু টিভি দেখে আসি, একটু ভাত খেয়ে আসি, আবার একটু যাই। এইভাবে কখনো অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। বাট একটা একটা প্রসেসিং এর ভিতর দিয়ে যদি যাওয়া হয়, একটা গঠনমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যাওয়া হয়, তাহলেই দ্রুত ডেভেলপমেন্টটা পাওয়া যায়। তো যদি মনে হয় আপনি এটাকে সম্পদ হিসাবে নিবেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাবেন, বা আপনি একটা মেন্টরের অধীনে থেকে সঠিক গাইডলাইনের মাধ্যমে ডেভেলপ করবেন, তাহলে আপনি আসতে পারেন। এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি অ্যাড করে নিব। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। আগামী পরশুদিন থেকেই ক্লাস শুরু হবে। যারা করবেন একদম ফার্স্ট থেকে ধারাবাহিকভাবে করবেন। অনেকে ঈদের পরে করবেন বলছেন, বাট এটা করলে আপনারা পিছায় পড়বেন। আমি আবারও বলছি, ঈদের আগে অনেকগুলো ক্লাস আমাদের থাকবে, ঈদের টাইমে আমাদের ছুটি থাকবে, আমি ছুটি দিব। বাট ঈদের আগে 6 থেকে 7টা ক্লাস আমাদের হয়ে যাবে অলরেডি। এই ক্লাসগুলো যদি আপনারা মিস করেন, পরবর্তীতে ভালোভাবে বুঝতে পারবেন না। এই জন্য বলছি, আগামীকালকের ভিতরে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা কোর্স করতে চান, পেইড কোর্স। তাহলেই একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারবেন, শিখতে পারবেন। প্রত্যেকটা জায়গা নিয়ে আমি আলোচনা করব। নাম্বার হচ্ছে 01997356957, 09386899196। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। যারা কোর্সে আসবেন, আপনার একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্টস। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ডিলিট হয় বা ব্যান হয়, এটা আমাকে দেখালে আপনি আবার নতুন যে কোনো বেশি অ্যাড করে নিতে পারবো। আর কোর্স যেটা 3 মাসের বলছি, 3 মাসের ভিতরে যদি আপনি কভার করতে না পারেন, আরো যদি সময় আপনার প্রয়োজন হয়, আপনি সেটাও পাবেন। নতুন ব্যাচের সাথে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন। যদি কোনো ব্যাচে ক্লাস মিস করেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2000 টাকা। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হন, আপনি থাকতে পারবেন। এবং আমার লেখা পিডিএফ বইটা আপনাদেরকে আমি প্রোভাইড করবো, যেটা আপনার কাছে রাখলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। এছাড়া আপনার আমার এই বইটা আপনারা অফলাইনে অর্ডার দিতে পারেন। যারা পেইড কোর্স বা ফ্রি কোর্স আছেন, এটা আমার নিজের হাতে লেখা বই স্পোকেন ইংলিশের উপর। এটা আপনার কাছে যদি থাকে, এতটুকু বলতে পারে, এই যে আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে দেখাচ্ছি, যে টপিক গুলো দেখাচ্ছি, সবকিছু এই বইটার ভিতরে আছে। এটা কাছে রাখলে, রেগুলারিতে ক্লাস করলে আপনার এই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম সৃষ্টি হবে না। আপনি বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ ইউ উইল বি এক্সপার্ট উইদিন ভেরি শর্ট টাইম। সো এই হচ্ছে মেইন কথা। দ্যাটস অল ফর টুডে। আগামীকাল সেম টাইমে আপনারা 7th ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হবেন। এবং আমি একটা কথা আপনাদেরকে বারবার বলছি, এই যে আমার লেখা বইটার কথা বলছি, এটা একদম সহজ এবং সাবলীল ভাষায় সবকিছু লেখা আছে। স্পোকেন ইংলিশ, গ্রামার প্লাস রাইটিং এর উপরে অনেকগুলো ক্লাস এখানে দেওয়া আছে ধারাবাহিকভাবে। এগুলো আপনারা দেখবেন। আর আমি যেভাবে পড়াবো, প্রত্যেকটা ক্লাসে এই
কন্টেন্ট গুলো সাজানো আছে যে আমার লেকচার গুলোতে কোন দিন কি কি থাকবে, এইটা আপনাদের কাছে প্রোভাইড করবে। একদম 70টা ক্লাসের লেকচারই, এইটা জাস্ট কাছে রাখবেন, রেগুলার ওয়েতে ক্লাস করবেন। কেউ কোনো ক্লাস মিস করলে সেখানে মার্ক করে রাখবেন। প্রত্যেকটা ক্লাসের এই দেখেন এই হোমওয়ার্ক দেওয়া আছে। নাউনের ক্লাস নিব আমার লেকচার 4-এ, এরপর আবার হোমওয়ার্ক আছে 1 to 8 স্পোকেন রুলস প্র্যাকটিস, 8 to 15 রুলস প্র্যাকটিস। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক থাকবে, আমাদের কনভারসেশন গ্রুপ থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, একদম প্রফেশনাল ওয়েতে। একটা অফলাইনের কোর্সের থেকে যদি বেটার কিছু না পান, যে কোনো একটা পেইড কোর্স করে আসেন আর জাস্ট ফ্রি ক্লাসগুলো করে যান। পেইড কোর্স দূরের কথা, ফ্রি ক্লাস করে যান। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। 70টা ক্লাসই অর্গানাইজ ভাবে খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে, এবং এটা আপনি যদি কমপ্লিট করতে পারেন, এতটুকু বলতে পারি আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই হচ্ছে মেইন কথা। সো দ্যাটস অল ফর টুডে। নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি ফ্রাঙ্কলি।